দার্শনিক হেগেল বলেছিলেন, ইতিহাসের সবথেকে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে কিছুই শেখে না, কিন্তু ইতিহাস যুগে যুগে তার পুনরাবৃত্তি করে করে এসেছে। আর পশ্চিমবঙ্গে তেমন কিছু সত্যিই হতে চলেছে কিনা তার উত্তর আছে কালের গর্ভে। তবে সেই নিয়েই প্রথম প্রশ্ন। হুমায়ুন কবিরের নতুন দলের প্রথম সভার পর এবার শহীদ মিনারে নওশাদ সিদ্দিকীর সভা। তৃণমূল বিরোধী দুটো সভাতেই নজর কাড়া ভিড় মুসলমানদের। স্বাধীনতার ৮ দশক পর পশ্চিমবঙ্গে কি আবার ফিরছে মুসলিম জাতিসত্তার রাজনীতি? দ্বিতীয় প্রশ্ন। এ মাসের মধ্যেই জোট প্রক্রিয়া শেষ করার চেষ্টা করছি বলছেন নওশাদ সিদ্দিকী। তাড়াতাড়ি বসতে হবে জোট বার্তা উস্কে দিয়ে মন্তব্য হুমায়ুন কবিরের। ওরা বিজেপির বি আর সি টিম, কটাক্ষ তৃণমূলের। জোট বেঁধে তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে আদৌ কোনো ধাক্কা দিতে পারবেন এই দুই মুসলিম নেতা? তৃতীয় প্রশ্ন। হুমায়ুন কবিরের পর তৃণমূলের বিরুদ্ধে বাম কংগ্রেসের দিকে জোট বার্তা দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। কিন্তু মুসলিম জাতিসত্তার এই রাজনীতিতে কি অবস্থান নেবে নিজেদের ধর্মনিরপেক্ষ বলা সিপিএম এবং কংগ্রেস? চতুর্থ প্রশ্ন। রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নামলেন হাজার হাজার আশাকর্মী, দিলেন সরকার উল্টে দেওয়ার হুঁশিয়ারি। পেছনে রাজনৈতিক ইন্ধন বলছে তৃণমূল। তবে কি মুসলমান ভোটের সঙ্গে মহিলা ভোট নিয়েও চিন্তা বাড়তে চলেছে শাসক দলে? পঞ্চম প্রশ্ন। থামানো হলো বাস, নামানো হলো ট্রেন থেকে। আশা কর্মীদের কলকাতা আসা ঠেকাতে রাজ্য জুড়ে অতি সক্রিয় পুলিশ। গণতান্ত্রিক আন্দোলন দমাতে এই রাস্তা কেন নিচ্ছে পুলিশ প্রশাসন? তবে শুরুতেই দেখাবো হুমায়ুন কবিরের পর এবার শহীদ মিনারের সমাবেশ থেকে তৃণমূল ও বিজেপি বিরোধী মহাজোটের ডাক দিলেন নওশাদ সিদ্দিকী। দেখুন। বিজেপি আর তৃণমূল বাদ দিয়ে যে কোনো দল ডাকলে যাব। হুমায়ুন কবির সাহেব থেকে শুরু করে আর যারা আছে আর কাকে কাকে এর মধ্যে জোটে আনা যায় সেই এবং তার লক্ষ্য উদ্দেশ্য অন্যান্য পার্টিগুলোর কি আছে আমাদের সাথে লাইক মাইন্ডেড হলেই আমরা ঘোষণা দেব আপনাদের মাধ্যমে। হুমায়ুন কবিরের পর এবার নওশাদ সিদ্দিকী। তৃণমূল বিজেপিকে হারাতে এবার মহাজোটের ডাক দিলেন এ রাজ্যের আরেক মুসলিম বিধায়ক। আর এতেই ২৬-এর বিধানসভা ভোটের আগে জল্পনা জোরালো হচ্ছে। স্বাধীনতার ৮ দশক পর কি পশ্চিমবঙ্গে ফিরছে মুসলিম জাতিসত্তার রাজনীতি? বুধবার শহীদ মিনার চত্বরে বিরাট সভা করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেখান থেকে তিনি তৃণমূলের বিরুদ্ধে যেমন হুঙ্কার ছেড়েছেন, তেমন তৃণমূল ও বিজেপি বিরোধী জোটের ডাকও দিয়েছেন। আগামী কাল থেকে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে দ্রুততার সাথে এই জোট প্রক্রিয়া যাতে এই মাসের মধ্যে সমাপ্ত করা যায়, সকলে ঐক্যবদ্ধ হয়ে আশা করছি এই জানুয়ারির আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দেব। তাৎপর্যপূর্ণভাবে কার্যত একই সুর শোনা গেছে সাসপেন্ডেড তৃণমূল নেতা এবং জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের মুখেও। আগামী দিনে আমরা বসে সময় নেই, ওই ভোট ডিক্লেয়ার হবে তারপরে জোড়াতালি দিয়ে জোট করে কোনো লাভ নাই। সদিচ্ছা থাকলে জানুয়ারির মধ্যেই বসুন। ব্রিটিশ শাসনে বেঙ্গল প্রভিন্সের যে সরকার তার প্রধানকে বলা হতো প্রাইম মিনিস্টার অব বেঙ্গল। ১৯৩৭ সালে ব্রিটিশ বাংলায় মিলেজলি সরকারে প্রাইম মিনিস্টার ছিলেন আব্দুল কাসেম ফজলুল হক। এরপর খাজা নাজিমউদ্দিন এবং হুসেন শাহিন সোহরাওয়ার্দীও ছিলেন ব্রিটিশ বাংলার প্রাইম মিনিস্টার। তবে কোনোবারই সরকার দীর্ঘস্থায়ী হয়নি। আর স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে কখনো মুসলিম জাতিসত্তার রাজনীতি দেখা যায়নি। শুধু কোনো না কোনো দলের ভোট ব্যাংক হয়ে রয়ে গেছে মুসলিমরা। এখন বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে ছবি দেখা যাচ্ছে তা দেখে অনেকে প্রশ্ন তুলছেন, সেই মুসলিম জাতিসত্তার রাজনীতি কি এবার এ রাজ্যে ফিরে আসছে? নতুন করে এই যে জাতিসত্তা, এটার কারণ যে রাজনৈতিক দলগুলো অতি মাত্রায় ধর্মীয় ভোটারদের ওপর, যারা ধর্মের ওপর ভিত্তি করে ভোট দেবে তার উপর নির্ভরশীল হয়ে পড়ছে। ২০১১ সাল থেকে মুসলিম ভোট ব্যাংকে তৃণমূলের একাধিপত্য। বিশেষজ্ঞদের মতে এবার নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবিরের ডাকে মুসলিম ভোটাররা এককাট্টা হলে পাটিগণিতের হিসেবে ভাঙন ধরবে তৃণমূলের সেই মুসলিম ভোট ব্যাংকে। কিন্তু তাতে লাভ হবে কার? বড় সংখ্যক মুসলমান বুঝে গিয়েছে যে মমতা ঠক, মমতা প্রতারণা করেছে তাদের সাথে। তারা এবার মমতা ব্যানার্জির সরকারকে পাল্টাতে বিজেপির দিকে ভোট দেবে। দেখুন, এটা বিজেপির দীর্ঘদিনের প্ল্যান। গতবার মিমকে দিয়েই চেষ্টা করা হয়েছিল, সফল হয়নি। এবার শুভেন্দু পরিষ্কার প্রকাশ্যে বলেছে হিন্দু প্রধান এলাকায় তারা বুঝে নেবে, আর সংখ্যালঘু প্রধান এলাকায় নাকি হুমায়ুন এবং নওশাদকে আহ্বান জানিয়েছেন
যাতে তারা বুঝে নেন। সংখ্যালঘু মানুষ জানেন 365 দিন তাদের সুখ দুঃখের সাথীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তাই এসব সস্তার নাটকে চিড়ে ভিজবে না। শেষ অবধি বিধানসভা ভোটে কি হবে সেটা বোঝা যাবে কয়েক মাস পরই। কৃষেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস ও রাজা চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, রাজনীতির সম্ভাবনা শিল্প। অনাগত দিনে কোন ভবিষ্যৎ পশ্চিমবঙ্গবাসীর অপেক্ষা করে আছে আমরা কেউ তা জানি না। জল্পনার যাবতীয় উত্তর আছে শুধুমাত্র সময়ের হাতে। আমরা শুধু এই প্রশ্নটা আজ দাঁড়িয়ে তুলতেই পারি যে স্বাধীনতার 8 দশক পর পশ্চিমবঙ্গে কি মুসলিম জাতিসত্তার রাজনীতি ফিরে আসছে? দেখুন, ফজলুল হক বা সোহরাবর্দীর সময়ের রাজনীতি আমরা কেন, আমাদের আগের প্রজন্মও সেইভাবে প্রত্যক্ষ করেনি। কিন্তু আমাদের প্রজন্মে নওশাদ সিদ্দিকী বা হুমায়ুন কবিররা যখন স্পষ্ট ভাষায় বলছেন যে বড় দলের লেজুর হয়ে আর নয়, আর নিছক ভোট ব্যাংক হয়ে নয়, এবার মুসলিমরাই হবে আসল কিং মেকার, তখন এতদিন এত দশক ধরে চলে আসা রাজ্য রাজনীতিতে সেটা একটা নতুন বাঁক বলেই তো মনে হয়। আবার বলছি, ভবিষ্যতে কি হবে জানা নেই, তবে আজ কি নতুন কোনো প্রবণতার মুখোমুখি দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ 26-এর ভোটের ঠিক আগে? আজ আমার প্রথম বক্তা হুমায়ুন কবিরের সেই সদ্য গঠিত জনতা উন্নয়ন পার্টির প্রেস সচিব কামাল হোসেন। দেখুন, 2008 থেকে 2024 এই দীর্ঘ 16 বছরে মুসলিম ভোট কিন্তু আরও মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সঙ্গবদ্ধ হয়েছে। আগে মালদা মুর্শিদাবাদে টিম করে কংগ্রেস ছিল, সেখানেও তৃণমূলই এখন শেষ কথা। সুতরাং কোন ম্যাজিকে কামাল সাহেব 1.5 বছরের মধ্যে আপনারা মানে হুমায়ুন কবির বা নওশাদ সিদ্দিকীরা একেবারে কিং মেকার হয়ে যাবেন? এই ম্যাজিকটা যদি বলেন। দেখুন, খুব সহজ কথা হলো যে বিগত বেশ কিছু বছর ধরে মুসলিম মানুষজন বা ভোটাররা, সাধারণ মানুষ, তারা 4টে ইস্যুতে কিন্তু মমতা ব্যানার্জির থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং তারা একটা প্ল্যাটফর্ম খুঁজছিল। সেটা কি? ওবিসি বঞ্চনা। অর্থাৎ একটা বলি যে এই যে নতুন লিস্টে 40 জন যে ওবিসি বাদ দেওয়া হয়েছে, তার ভিতরে 32টা কাস্ট সংখ্যালঘু। এটা কিন্তু অনেকে জানেন না। তারপরে ওয়াকআপ নিয়ে সবচেয়ে প্রচণ্ড বঞ্চনা করেছে এই সরকার। দেখুন, যেখানে ওয়াকআপের সম্পত্তি থেকে জানি আমরা কোট আনকোট বহুজন খাচ্ছে, ঠিক আছে, খাক, কিন্তু এই যে প্রান্তিক যে সমস্ত মহিলা পুরুষ যারা রোজার সময়, সামান্য ইফতারির সময় তারা ছোলা চিনির শরবতটুকু পায় না, তাদেরকে আপনি এই ওয়াকআপের থেকে কিছু পয়সা নিয়ে কেন তাদের এফআইটা দিতে পারেন না? এবং দিল্লিতে যেখানে 13% মুসলিম, সেখানে 16,000 এবং 14,000 ইমাম মুয়াজ্জিনদের মাইনে দেওয়া হয়। 7% হরিয়ানায়, সেখানে 14 এবং 12,000, সেখানে পশ্চিমবঙ্গে 1,500 আর 3,000। এটা ভিক্ষের থেকেও বেশি এবং মুসলমানদের এটা অপমান করা ছাড় কিছু নয়। তারপরে মাদ্রাসা শিক্ষা আপনি তুলে দিন না, আপনারা কোনো অসুবিধা নেই, কিন্তু মাদ্রাসা শিক্ষা যখন রেখেছেন, তাহলে দীর্ঘ এত বছর ক্ষমতায় এসেছেন, কিন্তু সেই বামফ্রন্টের সময় 614টা মাদ্রাসা, আজও 614টা মাদ্রাসা, যেটা বললাম সরকার স্বীকৃত। আনএডেড মাদ্রাসা নিয়ে পুরোপুরি ছেলে খেলা করছে সংখ্যালঘু দাড়ি টুপি ভাই বোনদের এবং হিজাব পরা মহিলাদের। তারা ধর্নায় বসে আছে, এখনো সমাধান করেননি। তারপরে আসছে বিজেপি জুজু। এটা সবচেয়ে হচ্ছে সাংঘাতিক জিনিস, বিজেপি জুজু, যে বিজেপি আসলে তোমাদের শেষ করে দেবে। কিন্তু আমার প্রশ্ন, পশ্চিমবঙ্গে তো বিজেপি নেই, তাহলে ভাইয়ে ভাইয়ে খুন করে সংখ্যালঘুরা রক্তাক্ত হচ্ছে, মারা যাচ্ছে, জেল খাটছে। ওপেন দিন দুপুরে মুসলিম ভাই বোনকে মারছে কারা? সেটা আপনি জানেন না? সেটা নিশ্চিত জানেন। কোরআন নিয়ে অপমান করেছে 2 জন, সেটা নির্মল মাঝি, তার বিরুদ্ধে আমি নিজে এফআইআর করেছি, কোনো অ্যাকশন নেননি। লাস্টে অসীম বাবু, তিনিও কোরআন নিয়ে বলেছেন, কেন অ্যাকশন নেননি? এটা কি বিজেপি শাসিত সরকার? তাহলে বিজেপি জুজু আর দেখাবেন না। কামাল সাহেব, আপনার প্রথম পয়েন্টে আমি একবার ব্যাক করি। আপনি বললেন ওবিসির ক্ষেত্রে বাদ চলে গেছে একাধিক সংখ্যালঘু, আমরা প্রত্যেকে জানি, কিন্তু আমি বলছি বাদ গেছে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইনক্লুড করেছিলেন বলে। সুতরাং তন্ময় তৃণমূলের বক্তা বলতেই পারেন যে সদিচ্ছে আছে, সেই জন্যই তো এই বিতর্ক। তিনি ঢুকিয়েছিলেন বলেই তো বাদ গেছে, যার ফলে সদিচ্ছে আছে। ঢুকিয়েছিল বামফ্রন্টের সময়,
এবং গত কয়েকটা চাকরির পরীক্ষায় রেজাল্ট দেখলে আপনি অবাক হয়ে যাবেন। সংখ্যালঘু ছেলেমেয়েরা যারা ওবিসি তারা সেখানে স্থান পাননি। এটা কি বিজেপি শাসিত সরকার? তাহলে এর উত্তরটা কে দেবে বলুন? এবং মুসলমানদের হাতে বই খাতা কলম সব টেনে নিয়েছে, বোমা বন্দুক গুলির রাজনীতি শিখিয়েছে বিজেপি সরকার নয়। তাহলে এই যে জোটের যে কথাবার্তা চলছে পরিষ্কার এখনো হয়নি, জোট হলেই আমি বলে দিলাম যে সংখ্যালঘু ভোট যে 30% থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের 30% থেকে শুরু হয় কাউন্টিং, আর অন্যান্য সব পার্টি শুরু হয় 0% থেকে। এবারে কিন্তু পরিষ্কার এই জোট হুমায়ুন কবির তথা আর যে জোট সেই হুমায়ুন কবিরের হাতে আবার রিমোট কন্ট্রোল থাকবে জোটের সঙ্গে। এবং যে পরিষ্কার করে যেটা বলছি যে সংখ্যালঘুরা বহুদিন ধরে বঞ্চনার শিকার, সংখ্যালঘুদের ভোটে আপনারা আপনি এসেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারের 4টে যে পায়ের 3টে পায়ের মুসলমানের ভোট, এইবারে কিন্তু 3টে পা চলে যাচ্ছে, নিশ্চিত থাকবেন। এবং সেটা কামাল ভোটের সাহেবের পরে উত্তর দেবেন তন্ময় বাবু। দাড়ি টুপি ভাই বোনদের এবং হিজাব পরা মহিলাদের তারা ধর্নায় বসে আছে, এখনো সমাধান করেননি। তারপরে আসছে বিজেপি জুজু, এটা সবচেয়ে হচ্ছে সাংঘাতিক জিনিস। বিজেপি জুজু যে বিজেপি আসলে তোমাদের শেষ করে দেবে, কিন্তু আমার প্রশ্ন পশ্চিমবঙ্গে তো বিজেপি নেই, তাহলে ভাইয়ে ভাইয়ে খুন করে সংখ্যালঘুরা রক্তাক্ত হচ্ছে, মারা যাচ্ছে, জেল খাটছে, ওপেন দিন দুপুরে মুসলিম ভাই বোনকে মারছে কারা সেটা আপনি জানেন না? সেটা নিশ্চিত জানেন। কোরআন নিয়ে অপমান করেছে দুজন, সেটা নির্মল মাঝি, তার বিরুদ্ধে আমি নিজে এফআইআর করেছি, কোনো অ্যাকশন নেননি। লাস্টে অসীম বাবু তিনিও কোরআন নিয়ে বলেছেন, কেন অ্যাকশন নেননি? এটা কি বিজেপি শাসিত সরকার? তাহলে বিজেপি জুজু আর দেখাবেন না। কামাল সাহেব, আপনার প্রথম পয়েন্টে আমি একবার ব্যাক করি। আপনি বললেন ওবিসির ক্ষেত্রে বাদ চলে গেছে একাধিক সংখ্যালঘু, আমরা প্রত্যেকে জানি, কিন্তু আমি বলছি বাদ গেছে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইনক্লুড করেছিলেন বলে। সুতরাং তন্ময় তৃণমূলের বক্তা বলতেই পারেন যে সদিচ্ছে আছে, সেই জন্যই তো এই বিতর্ক, তিনি ঢুকিয়েছিলেন বলেই তো বাদ গেছে, যার ফলে সদিচ্ছে আছে। গত কয়েকটা চাকরির পরীক্ষায় রেজাল্ট দেখলে আপনি অবাক হয়ে যাবেন। সংখ্যালঘু ছেলেমেয়েরা যারা ওবিসি তারা সেখানে স্থান পাননি। এটা কি বিজেপি শাসিত সরকার? তাহলে এর উত্তরটা কে দেবে বলুন? এবং মুসলমানদের হাতে বই খাতা কলম সব টেনে নিয়েছে, বোমা বন্দুক গুলির রাজনীতি শিখিয়েছে বিজেপি সরকার নয়। তাহলে এই যে জোটের যে কথাবার্তা চলছে পরিষ্কার এখনো হয়নি, জোট হলেই আমি বলে দিলাম যে সংখ্যালঘু ভোট যে 30% থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের 30% থেকে শুরু হয় কাউন্টিং, আর অন্যান্য সব পার্টি শুরু হয় 0% থেকে। এবারে কিন্তু পরিষ্কার এই জোট হুমায়ুন কবির তথা আর যে জোট সেই হুমায়ুন কবিরের হাতে আবার রিমোট কন্ট্রোল থাকবে জোটের সঙ্গে। এবং যে পরিষ্কার করে যেটা বলছি যে সংখ্যালঘুরা বহুদিন ধরে বঞ্চনার শিকার, সংখ্যালঘুদের ভোটে আপনি এসেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারের 4টে যে পায়ের 3টে পায়ের মুসলমানের ভোট, এইবারে কিন্তু 3টে পা চলে যাচ্ছে, নিশ্চিত থাকবেন। এবং কামাল সাহেবের উত্তর দেবেন তন্ময় বাবু। আমি দ্রুত বলছি যে উনি একটা পরিভাষা ব্যবহার করলেন যে হুমায়ুন কবিরের হাতে রিমোট কন্ট্রোল। এইটাকেই রাষ্ট্রবিজ্ঞানের চোখে দেখলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মুসলিম জাতিসত্তার রাজনীতি, বড় দলের লেজুর হিসেবে নয়, আমরা কিং মেকার। ঠিক যেভাবে বলছিলেন না যে 4টে পায়া 3টে হচ্ছে মুসলমান ভোট, সেই জাতিসত্তার রাজনীতি কি প্রায় 8 দশক পরে এই বাংলার রাজনীতিতে ফিরে এলো। আমার পরের প্রতিবেদন। ঠিক 1 মাসের ব্যবধানে দুটো ছবি। প্রথম ছবিটা 2025-এর 22শে ডিসেম্বরের, যেদিন মুর্শিদাবাদে প্রস্তাবিত বাবরি মসজিদের জমির কাছে সভা করে নতুন দল ঘোষণা করেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির।
আর দ্বিতীয় ছবিটা বুধবারের। আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শহীদ মিনার চত্বরে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সভা। দুটো সভাতেই প্রধান বক্তা এ রাজ্যের 2 মুসলিম বিধায়ক, আর দুটো সভাতেই সেই বক্তৃতা শুনতে ভিড় করলেন কাতারে কাতারে সমর্থক। মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের দল ঘোষণার দিন ভিড়ের যে ছবি দেখা গেছিল, বুধবার নওশাদ সিদ্দিকীর সভাতেও সেরকম উপচে পড়ল ভিড়। এই দুটো ছবিকে পাশাপাশি রেখেই অনেকে প্রশ্ন তুলছেন, এটা কিসের ইঙ্গিত? পশ্চিমবঙ্গে ফিরতে চলেছে মুসলিম জাতিসত্তার রাজনীতি? তার মুখ কি হয়ে উঠতে চলেছেন নওশাদ সিদ্দিকী ও হুমায়ুন কবির? পশ্চিমবঙ্গে ধরা যাক সহজ হিসেবে 30% মতো আমরা যদি ধরি মুসলিম ভোট, তাহলে সেই ভোটের একটা বিরাট প্রভাব নির্বাচনে পড়বে। এবং আমরা সাধারণভাবে বলে থাকি যে বিজেপির পক্ষে কিন্তু এই ভোটের কোনো অংশ পাওয়া খুবই শক্ত। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ভোটটি, এটি যদি ধরুন আইএসএফ এর দিকে বা হুমায়ুনবাবু একটা দল করতে যাওয়ার কথা বলছেন তার দিকে, মিমের দিকে, এইসব দিকে চলে যায়, সেক্ষেত্রে তৃণমূলের ভোট বাক্সে একটা অসুবিধা হবে। এবং এই 294 আসনের মধ্যে আমার ব্যক্তিগত ধারণা প্রায় 1/3 আসনে কিন্তু তা প্রভাব ফেলবে। তাৎপর্যপূর্ণভাবে হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকী যখন জোটের বার্তা দিচ্ছেন, তখন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী দাবি করছেন তৃণমূলের মুসলিম ভোটে ভাঙন ধরে গেছে। তৃণমূলের মুসলিম ভোট ভাঙন ধরে গেছে, অলরেডি ভাঙন ধরে গেছে। সেই ভাঙন ধরাটাকে রুকার জন্য এই এসআইআরকে সামনে রেখে এই বিভ্রান্ত সৃষ্টি করে আবার গুছিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে আমি মনে করি। বিজেপি ভোট ভাগের একটা খেলা খেলছে, ফলে বিজেপিকে হারাতে গেলে প্রত্যেকটা ভোট তৃণমূলকে দিতে হবে। কারুর কথায় বিভ্রান্ত হয়ে একটি ভোটও যদি অন্য কোনো খাতায় চলে যায়, ঘুরিয়ে কিন্তু সে বিজেপির হাত শক্তিশালী করছে। এ রাজ্যের ভোটের ফলাফলে বরাবরই নির্ণায়ক ভূমিকা নেয় মুসলিম ভোট। কিন্তু এবার কি হবে সেটা জানতে অপেক্ষা আর কয়েক মাসের। কৃষ্ণেন্দু অধিকারী, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও রঞ্জিত সাউবের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, কামাল সাহেবের যুক্তির উল্টো দিক থেকে তৃণমূল বলতেই পারে যে 2009 সাল থেকেই তো এ রাজ্যের মুসলিম ভোট ব্যাংকে তৃণমূলের একচেটিয়া আধিপত্য রয়েছে এবং তথ্য বলছে যে সেই একাধিপত্য কিন্তু ক্রমশ বেড়েছে। কিন্তু এই একাধিপত্যের মধ্যেই দক্ষিণ 24 পরগনার মতো জেলাতে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী জিতে দেখিয়ে দিয়েছেন যে মুসলিম গড়েও তৃণমূলকে হারানো যায়। আরেকটা উদাহরণ দিই, মালদা দক্ষিণ লোকসভা আসনে ক্ষয়িষ্ণু কংগ্রেসের টিকিটে ঈশা খান জিতেছেন এই বাজারেও। দেখুন, তৃণমূল কিন্তু বিন্দু থেকেই সিন্ধু হয়েছিল। মাত্র 2টো জেলা পরিষদ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা থেকে আজকের এই জয়যাত্রা শুরু করেছিল তৃণমূল এই 2008 সালে। এবং এই দুটো জয়ের ক্ষেত্রেই মুসলিম ভোটের একটা বিরাট ভূমিকা ছিল। কাজেই নওশাদ সিদ্দিকী বা হুমায়ুন কবিরের ডাকে যে মুসলিম ভোট ব্যাংকে ভাঙন ধরবে না, সেটা খুব জোর দিয়ে তৃণমূল বলছে কি করে। আমার পরবর্তী বক্তা তন্ময় ঘোষ, তৃণমূলের প্রতিনিধি, কি বলছে। পশ্চিমবাংলার রাজনীতিতে আজকে যে কথা দিয়ে শুরু হয়েছিল আজকের সভা, যে মুসলিম জাতিসত্তার রাজনীতি আবার 8 দশক পরে ফিরে আসবে কিনা। পশ্চিমবাংলার রাজনীতির মোড় অনেক চেঞ্জ হয়েছে, ভারতবর্ষের রাজনীতির মোড় চেঞ্জ হয়েছে। পশ্চিমবাংলার রাজনীতি এখন উন্নয়নের মডেল দিয়ে চলছে। আমরা মানুষের কাছে উন্নয়নের রাজনীতি নিয়ে যাচ্ছি, সেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে। আচ্ছা, উন্নয়নের মডেলের মধ্যে আপনি কি মন্দির তৈরি, একের পর এক মন্দির তৈরিটাকেও ধরছেন? নিশ্চয়ই, আমি জানতাম এই প্রশ্নটা সরকারি করবেন। আমি আসছি উন্নয়নের প্রসঙ্গে। আমরা প্রত্যেকটা নির্বাচন, গত 2024-এর নির্বাচন যদি দেখেন বা তার আগের নির্বাচন দেখেন, আমরা মানুষের কাছে গেছিলাম। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, লক্ষ্মীর ভাণ্ডার, 100 দিনের কাজ, এইগুলো আমাদের প্রত্যেকটা সভা সমিতিতে ইস্যু ছিল, আমাদের ম্যানিফেস্টোতেও ছিল। এবং আমরা যতগুলো জায়গায় সভা সমিতি করেছি একই কথা বলেছি। এবার এই যে ধর্মের রাজনীতি উঠে আসছে, এটা স্বাভাবিক, কারণ বিজেপি যখন 2024-এ নির্বাচনে এইভাবে ব্যর্থ হয়েছে এবং বুঝতে পারছে 2026-এর নির্বাচনেও বাংলার মাটিকে এইভাবে সাম্প্রদায়িকতার ছোঁয়া লাগিয়ে জেতা যাবে না, তখন সেখান থেকে আরও চক্রান্তের গন্ধ আমরা পাচ্ছি। হয়তো উঠে আসছে অন্যান্য শক্তি যাদেরকে বিজেপি মদত দিচ্ছে পিছন থেকে, আবার একটা মুসলিম জাতিসত্তার রাজনীতি হয়তো উঠে আসছে। উনি বললেন ওবিসির ইস্যুটা, ওবিসির ইস্যু একটা বিস্তারিত ইস্যু, কিন্তু আমি খুব ছোট্টভাবে বলি, 62টা বলেছেন, আমি একটু ক্লারিফিকেশন দিচ্ছি। 2011 সালে 42টা সম্প্রদায় মানে মুসলিমদের মধ্যে ওবিসির মধ্যে ছিল, সেটা বাড়িয়ে 166টা করা হয়েছিল তৃণমূল সরকারের সময়। তারপরে
কোর্টে মামলা হয় এবং আবার পরে একদম, hearing আমি হয়, সেই এই জন্যই তো সমস্ত বললাম কিছু উনি ঘটেছে। ইনক্লুড করেছেন কিন্তু বলেই এক্সক্লুড হয়েছে, কিন্তু ইস্যুটা তা নয় তন্ময়। হিন্দু জাতিসত্তার রাজনীতি হলে এটা দাঁড়িপাল্লার মতো মুসলিম জাতিসত্তার রাজনীতিও হবে, ঠিক। একইভাবে আমি কিন্তু ওটাতে আমি বলছি আসছি। এর বিপরীত ছবি এই রাজ্য তো মন্দিরের পর মন্দির সরকারি টাকায় তৈরি করে কোনো বিপরীত ছবি তুলে ধরতে পারছে না, না, বিপরীত বিকল্প ছবি তুলে ছবি নয়। ধরতে পারছে, বিপরীত ছবি তুলে ধরতে পারছে যখন 2,21,00,000 মানুষকে, মহিলাদেরকে দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, তখন বিকল্প ছবি তুলে ধরা হচ্ছে। যখন কন্যাশ্রীতে স্কুল ড্রপ আউট 18% থেকে 2% নেমে আসছে, তখন মানে একটা অন্য ছবি ধরা পড়ছে। অন্য ছবি ধরা পড়ছে যখন এমএসএমইতে, আগের সভাতে আমি এখানে বলেছিলাম, এমএসএমইতে গ্রোথ রেটে পশ্চিমবাংলার দ্বিতীয় স্থানে আছে ভারতবর্ষের মধ্যে, তখন একটা অন্য ছবি উঠে আসছে। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা আজকে সবার বিষয়, সেটা হচ্ছে ইতিহাসকে আপনি তুলে ধরছিলেন। 1921 সালে মুসলিম লীগের সভাপতি ছিলেন, অল ইন্ডিয়া মুসলিম লীগের সভাপতি ছিলেন একে ফজলুল হক। তার সঙ্গে পরবর্তীকালে যিনি সরকার করেছিলেন তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, 1941 সালের ফিনান্স মিনিস্টার। সেই সময় দাঁড়িয়ে যে ছক কষা হয়েছিল, আজকের দিনে দাঁড়িয়ে সেই ছক বাংলার মাটিতে কষতে দেওয়া যাবে না। বিজেপি যদি মনে করে থাকে যে একই মডেলকে কাজে লাগিয়ে আবার বাংলা দখল করা যাবে, তাহলে সেইটা দখল করা যাবে না। কারণ আমরা নিশ্চিত যে মানুষ আমাদের উন্নয়নের রাজনীতি এবং মানুষকে নিয়ে রাজনীতি, সেটা হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষকে নিয়ে যে রাজনীতি, সেই রাজনীতি নিয়েই যাব এবং মানুষের কাছে কিন্তু মানুষের রাজনীতির মধ্যে প্রথমে ইমাম মুয়াজ্জেমদের ভাতা, তারপরে সেটাকে ব্যালেন্স করতে পুরোহিতদের ভাতা। আমি বলছি এই ব্যালেন্সের খেলায় কি আর মানুষ বলা যায়? তার মানে তৃণমূল ধর্ম দেখছে, আপনারা ব্যালেন্স হিসাবে দেখছেন। আমি যদি এইভাবে দেখি যে আজকে এখন লক্ষ্মীর ভান্ডার দিলে যদি বলেন ব্যালেন্স করার জন্য পুরুষদেরকেও কিছু দেওয়া হচ্ছে, বিষয়টা এরকম নয়। হ্যাঁ, কিন্তু তুমিও মানবে যে ইমাম মুয়াজ্জেমদের ভাতা দিয়ে আমি সার্বিকভাবে মুসলমান সমাজের তো উপকার করতে পারছি না, সেই জায়গা থেকে দেওয়া হচ্ছে যে সরকার। আমার তাহলে পরের প্রশ্ন থাকবে যে এই প্রয়োজনটা ইমাম মুয়াজ্জেমদের বাদ দিয়ে বাকিদের নেই? নিশ্চিত আছে, তাহলে নিশ্চিত আমি বলছি আছে। সার্বিক উন্নয়ন, সার্বিক উন্নয়নের জন্য করা হচ্ছে তো। সার্বিক উন্নয়নের জন্য 2-3টে তথ্য দিলাম আপনাকে। সার্বিক উন্নয়নের জন্য বললাম কন্যাশ্রী, বললাম রূপশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, একের পর এক কত রাস্তা হয়েছে পথশ্রীতে, সেটা দেখুন। আগের দিন এই নিয়ে তর্ক হয়েছিল, আমরা বলেছিলাম যে পরিমাণ রাস্তা তৈরি হয়েছে, সেই রাস্তা মানে তুমি জানো আমি 8 ঘন্টা চালাতে পারি যে অনুদান আর উন্নয়ন গুলিয়ে ফেললে চলবে কেন? অনুদান আর উন্নয়নের মধ্যে ফারাক তো থাকবেই। কিন্তু নিঃসন্দেহে এতবার বিজেপির কথা হলো, বিজেপির বিরুদ্ধে এতগুলো অভিযোগ, পরের বক্তা বিজেপির সজল ঘোষ, তার কাছে আসবো। কিন্তু তার আগে দেখাবো যে এই তৃণমূলের শক্তিশালী ভোট ব্যাংককে ধাক্কা দেওয়ার চ্যালেঞ্জ প্রকাশ্যে ঘোষণা করছেন কারা? হুমায়ুন কবির প্রথম করলেন, নওশাদ সিদ্দিকী। পারবেন কিনা ভিন্ন প্রশ্ন, কিন্তু তাদের দাবিটা ঠিক কি, চ্যালেঞ্জটা কোথায় দেখুন। একটা চ্যালেঞ্জ এখান থেকে দিয়ে রাখছি, তৃণমূলের বন্ধুরা আইএসএফ এর সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না। মুখ্যমন্ত্রী হিসাবে হ্যাট্রিক হয়ে গেছে, চতুর্থবারের জন্য তৃণমূলের সরকার হওয়ার সম্ভাবনা। রাজ্যের 2 সংখ্যালঘু বিধায়ক 26-এর বিধানসভা ভোটের আগে দুজনই কোমর বেঁধে ময়দানে, দুজনই সরাসরি ডাক দিচ্ছেন তৃণমূল সরকারকে উপড়ে ফেলার। আর দুজনের সভাতেই বক্তব্য শুনতে বিপুল সংখ্যক সমর্থকদের ভিড়, যা দেখার পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এই ছবি কি তৃণমূলের জন্য সিঁদুরে মেঘ? কারণ 2011 সাল থেকে বারবারই এ রাজ্যের প্রায় 30% মুসলিম ভোটার ঢেলে ভোট দিয়েছে তৃণমূলকে। 2021 সালে বিধানসভা নির্বাচনেও তার অন্যথা হয়নি। পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত জেলা 3টি, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর। মুর্শিদাবাদ জেলায় বিধানসভার আসন সংখ্যা 22। 2021 সালে বিধানসভা ভোটে এর মধ্যে 20টিতে জিতেছিল তৃণমূল। মালদার 12টি বিধানসভা আসনের মধ্যে গতবার তৃণমূল জিতেছিল 8টি আসনে। আর উত্তর দিনাজপুরের 9টি বিধানসভা আসনের মধ্যে 2021-এ তৃণমূল পেয়েছিল 7টি। পরিসংখ্যান বলছে 174টি আসনে মুসলমান ভোটারের হার 15%-এর বেশি। গত বিধানসভায় এর মধ্যে 147টিতে জিতেছিল তৃণমূল। কিন্তু হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকী একজোট হলে কি মুসলিম ভোট ব্যাংকে তৃণমূলের এই একাধিপত্য অক্ষুণ্ণ থাকবে? তৃণমূলের মুসলিম ভোট ভাগ হয়ে গেলে বিজেপি কি লাভবান হবে? সেই সব প্রশ্ন জোরালো হচ্ছে বিভিন্ন মহলে। বিজেপির ভোট ভাগ করার কৌশলের মুখোশধারী যে বিজেপির বি টিম, সি টিম, ডি টিম যেগুলো আছে, যারা সংখ্যালঘুদের বিভ্রান্ত করতে বিবৃতি দিচ্ছেন তারা নাকি বিজেপির বিরুদ্ধে লড়বেন বলে, তারা বিজেপির হাতেই তামাক খাচ্ছেন কিনা সেটা ভালো করে খোঁজ নেবেন। তৃণমূল কংগ্রেস এবার হিন্দু ভোটও খোয়াবে, মুসলমান ভোটও খোয়াবে, না থাকবে বাস
না থাকুক বাসি। বিশেষজ্ঞরা বলছেন রাজনীতি হচ্ছে সম্ভাবনার শিল্প। শেষ অবধি কে কার সঙ্গে জোট করবে, ভোটের ফলে তার কি প্রভাব পড়বে, সেসবই বোঝা যাবে ইভিএম খোলার পর। আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ, রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। দেখুন অঙ্ক কি বলে। সত্যি মুসলিম ভোট ভাগ হলে বিরোধীরা, বিশেষ করে প্রধান বিরোধী দল হিসেবে বিজেপির লাভ হওয়ার কথা। কারণ তৃণমূলই এতদিন এ রাজ্যের প্রায় 27 থেকে 30% মুসলিম ভোট ব্যাংকটা নিজেদের দখলে রাখে। কিন্তু এ রাজ্যের এই মুসলিম ভোট ভাগ করতে না পেরে বারবার রণে ভঙ্গ দিয়েছে মিম। রাজ্যের সবথেকে বড় মুসলিম প্রধান জেলা মুর্শিদাবাদে এই জাতিসত্তার রাজনীতিকে পুঁজি করে দুটো রাজনৈতিক দল ভোটে লড়েছিল, ডব্লিউপিআই এবং এসডিপিআই, কিন্তু তারা সামান্য আঁচড়ও কাটতে পারেনি। এমনকি সিদ্দিকুল্লাহ চৌধুরী আলাদা দল করে ভোটে লড়ে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত আবার ঘুরে ফিরে তৃণমূলে ফিরে মন্ত্রী হয়েছেন। কাজে মুসলিম জাতিসত্তার উত্থানের প্রতিক্রিয়া এবং ভোট কাটার অঙ্কে বিজেপিরও উত্থান ঘটবে, এই সম্ভাবনা আদৌ কতটা আছে? আমার পরের বক্তা সজল ঘোষ কি বলে। দেখুন, আপনি বললেন যে এর আগে মুসলিমরা ধর্মীয় কারণে তাদের দল তৈরি করেছিলেন এবং তারা ব্যর্থ হয়েছিলেন। কারণ তখনও মুসলিমরা বুঝতে পারেননি যে তারা আসলে তেজপাতায় পরিণত হয়েছেন। তখনও তেজপাতা হয়নি। মানে তেজপাতাটা কি, খাবারে গন্ধ হয়, খাবারের আগে তুলে ফেলে দেওয়া হয়। কিন্তু যত দিন গেছে তত যে মুসলমান কুলকে মমতা ব্যানার্জি তেজপাতা বানাচ্ছেন সেটা বুঝতে সময় লাগবে। স্বাভাবিক, যে কোনো সম্প্রদায়ের যে কোনো মানুষেরই তাকে চিনতে বুঝতে সময় লাগবে। আমি বুঝতে পারছি না এই আলোচনা করে আমরা কখনো কোনোভাবে মুসলমানকে ঐক্যবদ্ধ করতে চাইছি কিনা, সেটা আমি বুঝতে পারছি না। আমার বলার বিষয় হচ্ছে যে কিন্তু তোমার দলের বড় নেতা যখন বলে যে বিজেপির মুসলমান মোর্চাটাকেই তুলে দেওয়া উচিত, আমি বলছি তো যার ফলে মুসলমান স্বার্থের সঙ্গে বিজেপি যে সম্পৃক্ত নয় তো স্পষ্ট। দেখুন, কোনো মানুষ কোনো হতাশায় কোনো সাময়িকভাবে কোনো কিছু বলতে পারেন, আপনি তার সে রেকর্ড বাজাতেও পারেন, সে সম্পূর্ণ স্বাধীনতা আছে। কিন্তু তার মানে এই নয় যে ভারতবর্ষের রাষ্ট্রপতি একজন মুসলমানকে ভারতীয় জনতা পার্টি করেছিল, এই ইতিহাসটা মুছে যাবে না। অতএব সেটাও আপনাদের মানতে হবে। আমি আপনাকে যেটা বলছি যে দেখুন, এই বিভাজনটা আপনি দাঁড়িয়ে বলুন দায়িত্ব নিয়ে, কেউ রাজনৈতিকভাবে আমায় কটাক্ষ করতে পারেন, আমরা হিন্দুত্বের কথা বলি, আমরা মুসলমান বিরোধিতা করিনি বা কোনো তোষণের পলিটিক্সে কখনো যাইনি। কিরমভাবে আমি বোঝাচ্ছি যে এই রাজ্যে মুসলিম অমুসলিম, এই যে প্রথম বাংলা ভাগ, এই গত 1 দশক আগে 1.5 দশক আগে যেটা যিনি শুরু করেছিলেন তার নাম মমতা ব্যানার্জি। যেদিন বললেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়, তো ভাই এতদিন দুধ খেয়েছো, ক্ষীর খেয়েছো, ছানা খেয়েছো, এখন লাথি খাও, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু বিষয়টা হলো উনি ইমাম ভাতা দিলেন, রাগলো কারা? রেগে উঠলো খুব স্বাভাবিকভাবে, আমাদের মনে প্রশ্ন জাগলো, এই যে বৈষ্ণবদা চট্টোপাধ্যায় ব্রাহ্মণ বেচারি ভাতা পায় না, তৃণমূলের এমএলএ কাউন্সিলর হয়ে কত পাবে? 10,000 টাকা পায়। আমি বলছি এই লোকেরা কিন্তু এক শ্রেণীর মানুষ কিন্তু চটে যেতে লাগলেন, এবং এটা মমতা ব্যানার্জি পরে বুঝতে পারলেন। পরে বুঝে তিনি আবার ব্যবস্থা করলেন যে পুরোহিতদেরও ভাতা দেওয়া হবে, বললেন, দেননি। আমার যেটা বলার বক্তব্য হচ্ছে সেই দিন থেকে পশ্চিমবঙ্গটা ভাগ হয়ে গিয়েছিল। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে দাঁড়িয়ে কখনো ঈদের মঞ্চে হিন্দুকে গন্ধা ধর্ম বলছেন, কখনো দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে হিজাব পরছেন, এই যে কালচারটা, এই কালচারটা পশ্চিমবঙ্গে আপনি যেমন বলছেন যে উনি ভাগ করছেন, আর এই মুহূর্তে ভারতবর্ষের ক্যাবিনেটে মানে একজন মুসলমান প্রতিনিধি নেই, একজন আমি দায়িত্ব নিয়ে বলছি, এমপি নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা রাষ্ট্রপতি দিয়েছি, আমরা প্রার্থী দিইনি। মুসলিম ভাইদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, এবারে আপনারা নির্বাচনে আমাদের ভোট দিন, সামনেবারে আপনাদের প্রচুর প্রার্থী মন্ত্রী হবে। আপনি ভোট দেবেন, মন্ত্রিত্বও চাইবেন, ভোট দেবেন না সব চাইবেন, এটা হয় না। ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ করব, না ক্ষমতায় না এলে কি করব? ক্ষমতায় না হলে অনুপ্রবেশ ছেড়ে দেবো, দেশের সরকার চালাচ্ছি। এক মিনিট, আমি আপনাকে বলি, আপনি যেমন বলছেন যে কিসের সরকার চালাচ্ছেন, আজকে যদি জমি না পাই আমি কাঁটাতার লাগাবো কেমন করে? আমি বিএসএফ এর জওয়ান রেখেছি, সুপারম্যান বা স্পাইডারম্যান তারা নয়, এটা মাথায় নিতে হবে, এই জিনিসটা মাথায় নিতে হবে। তো আমি যেটা আপনাদের বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে দেখুন, আমার যেটা বক্তব্য আজকে, যেটা কামাল সাহেব বললেন যে মুসলিমদের হাতে বন্দুক,
আপনার চোখে দাদা এটা পড়েছে যে কেউ বলেছেন মুসলিম মানে সংখ্যালঘু মোর্চা তুলে দাও, কিন্তু এই যে মুসলমানদের হাতে বোমা এবং বন্দুক কেড়ে নিয়ে পেন ধরিয়ে দেবো, এটা আমাদের বর্তমান সভাপতি বলেছেন। আমি বলছি যে দেখুন সব ঠিক আছে, কামাল সাহেবকে আমি একটা অনুরোধ করব, রিমোটটা হুমায়ুন কবিরের হাতে থাকাও সেটা বিপজ্জনক, তাহলেও দেখবেন যেন তার ব্যাটারিটা মমতা ব্যানার্জির কাছে না থাকে। আমাদের যেটা সন্দেহ, অনেকে বলছে ব্যাটারিটা অ্যাকচুয়ালি তোমরা সাপ্লাই দিতে চাও। এটা হচ্ছে ট্র্যাজেডি। এই যে ধরুন আজকে এখানে দুজন আপনি নিয়ে এসছেন, মানে এত দুর্বল ওরা যে একজনে পাচ্ছে না, সেই জন্য আপনি দুটো লোককে নিয়ে এসছেন। এদের মধ্যে একজন যদি কালকে উল্টো দিকে গায়, আরেকজন এসে যদি মার্ডারও হয়ে যায়, উল্টো দিকে এসে সেই মার্ডারকারীদের সমর্থন করবে। এই যে ট্র্যাজেডিটা তৃণমূলের যারা জীবিত, যারা বর্তমানে আছে, প্রথম কথা হচ্ছে যে এত সংখ্যালঘু প্রেম দেখে আমার সত্যি এই শোতে এসে আমার জীবন ধন্য হয়ে গেল যে বিজেপির সংখ্যালঘু প্রেম শুধু বোধহয় গতকালই বর্তমান রাজ্য সভাপতি একটা লিস্ট বের করেছেন বিভিন্ন মোর্চা, তার মধ্যে সংখ্যালঘু মোর্চা, সংখ্যালঘুর বিভিন্ন নিশ্চিতভাবে সংখ্যালঘু শুধু মুসলিমরা নয়, খ্রিস্টান আছে, বুদ্ধিস্ট, জৈনী সবাই আছেন, কিন্তু মেজরিটি তো মুসলিম, সেখানে সেই নামটা বোধহয় দেখলাম না। এক দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কতগুলো মন্ত্রী আছে, কতগুলো এমপি আছে, কতগুলো মন্ত্রী আছে, কিন্তু আপনাদের নেতা বলেছিল যে বিরোধী দলের দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলের দলনেতা একদিকে আমাদের ইটাহারের এমএলএ আছে, ফিরাদ হাকিম আছে, কলকাতার মেয়র, আমাদের আমি বলছি দেখুন এই বিতর্কটা কোথা থেকে জেনারেট করলো একদম পরিষ্কার বুঝে নিন, সেটা হচ্ছে সংখ্যালঘু প্রেম। কিন্তু বাস্তব পরিস্থিতি কি, আমি এইখানে দ্রুত একবার নওশাদ সিদ্দিকীর একটা বক্তব্য শোনাবো, যেটা বাস্তবের সঙ্গে আমার ধারণা খুবই কাছাকাছি। নওশাদ বলছেন যে মারছে মুসলিম, মরছে মুসলিম, আবার যে মারলো সেই শেখ আর গ্রেফতার হচ্ছে মোল্লা। ঠিক কোন জায়গা থেকে সব দলই দেখুন মুখে বিশেষ করে ভোট এলে সংখ্যালঘু প্রেমের কথা বলে, কিন্তু সত্যি সত্যি সংখ্যালঘুর উন্নয়ন কি আদৌ হয়? সব থেকে বড় প্রশ্ন, এবং সেটা যদি কোনো সংখ্যালঘু নেতা তোলে অবশ্যই সেই প্রশ্ন একটা অন্য মাত্রা পায়। কি বলেছিলেন নওশাদ সিদ্দিকী দেখবো। কারো মায়ের কোল খালি হবে তো কেউ স্বামী হারা হবে, কেউ পিতা হারা হবে, আপনার আমার মধ্যে হবে ওই তামান্না খাতুন হবে না, আর ওই আফরোজার মা বাপ। তামান্না খাতুন মরল, কে মেরেছে? কোন শেখ না হলে মোল্লা, যারা গ্রেফতার হবে দেখবেন। বুঝতে পারছেন আমি কি বলছি? তাহলে যাকে মারলো সে মরলো, তার পরিবার ধ্বংস হলো, আর যে মারলো শেখ না হলে মোল্লা অ্যারেস্ট হবে, লাইফটা গেল। তাহলে মারলো কে, মরলো কে, ধ্বংস হলো কে? আমাদেরকে এত হিংস্র বানাচ্ছে কে? এটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। এই রাজনৈতিক কারবারিরা আমাদেরকে পশু বানাচ্ছে। যারা রাজ্য স্তরে তৃণমূল নেতারা বসে আছে, তারা তো লাশের রাজনীতি ছাড়া দল করতে পারবে না, আর তারা সব সময় চাইবে পিছিড়ে বর্গের মানুষ ক্ষতিগ্রস্ত হোক। তারা সব সময় চাইবে মুসলমানের রক্ত কিভাবে দেখতে পাবো, আর আমরা এরা আমাদেরকে যেমন ভাবে ঘুরাচ্ছে আমি তেমন ভাবে আমরা ঘুরছি। নির্বাচন হবে আর মুসলমানের রক্তপাত হবে না, এটা হতে পারে? নির্বাচন হলো, মুসলমান খুন হলো না, পিছিয়ে বর্গের দলিত খুন হলো না, আদিবাসী খুন হলো না, এটা হতে পারে না। যত নির্বাচন এগিয়ে আসবে 2026-এ দেখবেন মরবে কে দলিত, মরবে কে আদিবাসী, মরবে কে মুসলমান। কামাল সাহেব শুধু বিধানসভা নয়, আমি বলছি আমি পঞ্চায়েতে হিংসা নিয়ে একটা স্টাডি করছিলাম। যদি এই তৃণমূলের 15 বছর, তার আগের 15 বছরও ধরুন, পঞ্চায়েতের সময় যত হিংসা হয়েছে 80 থেকে 85% হচ্ছে মুসলমানের প্রাণ গেছে। সেই ডোমকলের যে একদিনে প্রায় 15 জনের মৃত্যু, সমস্ত ধরুন, এটা কেন? দেখুন, এটা মুসলমানদের, তারা প্রথম কথা শিক্ষা দীক্ষা কম আছে, সেটা সব মুসলমানদের সম্মান রেখেই বলছি। বামফ্রন্ট
যখন সে বামফ্রন্টের সময় এটা একটু এই যে মারপিট এটা পেটা শুরু হয়েছিল, কিন্তু মুসলমানরা ভেবেছে না না বামফ্রন্ট তো আমাদের এইভাবে ব্যবহার করছে, তাহলে বামফ্রন্টকে আমরা সরাবো, আমরা দিদিকে নিয়ে আসবো। ব্যাস, দিদির উপর বিশ্বাস রাখলো, কিন্তু দিদি সে বিশ্বাস রাখতে পারলেন না, তার থেকে আরো বেশি পরিমাণে। এবার উনি দুদিন আগেও তৃণমূলের ছিলেন, এখন উনি যেহেতু আমি যোগ করে দিই স্পোক্স পারসন ছিলেন, যুক্তিতক্ক অনুষ্ঠানেও তৃণমূলের স্পিকার হিসেবে। এবার এখন উনি বিজেপির হয়ে গেছেন, তো মানে ওই হুমায়ুন তো বিজেপিরই সবই টিম, এটা বোঝাই যাচ্ছে। আপনি বাজে কথা বলেন, আপনার গায়ে লাগবে, আপনি হুমায়ুনকে বললেন আমি 30 সেকেন্ড, জাস্ট 30 সেকেন্ড, আপনারা ভোট কাটার জন্য 30 সেকেন্ড, ঠিক আছে, তৃণমূলের ক্ষতি করে আমি বিজেপিকে নিয়ে আসতে চাইছেন। উত্তর দিচ্ছি। দেখুন, সবাই বলছে যে নওশাদ সিদ্দিকী বিজেপির বি টিম, আচ্ছা হুমায়ুন কবির বিজেপির বি টিম, তারপরে ভোট কাটতে বিজেপির বি টিম। আমি প্রশ্ন করছি তৃণমূল কংগ্রেসকে, তাহলে বিজেপি এই বিজেপিকে রুখতে একমাত্র ভারতবর্ষে পশ্চিমবঙ্গে টিমটাকে বিজেপিকে রুখতে এই টিমটাকে পারবেন না কিছু করতে, অর্থাৎ তৃণমূল আছে বলে আরো বেশি খতরনাক এই মমতা ব্যানার্জি, বিজেপি থেকে আরো বেশি খতরনাক, সিপিএম বিজেপি থেকে আরো বেশি খতরনাক এই মমতা ব্যানার্জি। করতে পারবেন না, শুধু আমি বাম এবং কংগ্রেসের কাছে যাব, অবশ্যই শতরূপের কাছে যাব, কিন্তু তার আগে দ্রুত একবার দেখাবো যে এই জাতিসত্তার, মুসলিম জাতিসত্তার রাজনীতি নিয়ে বামেদের অবস্থান ঠিক কি। লেফট ফ্রন্ট বা কংগ্রেস আরো যে সমস্ত ফোর্সগুলো আছে তাদের সাথে আলোচনা চলছে। সেলিম সাহেবরা বসুন, সুজন বাবুরা বসুন, নওশাদ সাহেব বসুন, আব্বাস ভাইজান বসুন, কংগ্রেসের অধীর বাবু আর ঈশা খান। দোরগোড়ায় বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গে কি নতুন কোনো জোট সমীকরণ হতে চলেছে? গত বিধানসভা ভোটের আগে 28শে ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড মঞ্চে একসঙ্গে দেখা গেছিল সিপিএম, কংগ্রেস এবং আইএসএফকে। পরে কংগ্রেসের সঙ্গে রফা না হলেও বামেদের সমর্থনে ভাঙড়ে জিতে রাজ্যের একমাত্র অবিজেপি বিরোধী বিধায়ক হন নওশাদ সিদ্দিকী। কিন্তু এবার প্রশ্নটা একটু অন্যরকম, কারণ এবার এক নতুন চরিত্রের আগমন ঘটেছে এই জাতীয় রাজনীতিতে। হুমায়ুন কবির, যিনি আগের বার ছিলেন তৃণমূলে, এবার নিজের দল গড়েছেন। তাই প্রশ্ন উঠছে, মুসলিম জাতিসত্তার রাজনীতি তৈরি করতে কি হুমায়ুন ও নওশাদ হাত মেলাবেন? আর মূল প্রশ্ন হলো, এই জোট তৈরি হলে কি তাতে যোগ দেবে কংগ্রেস, সিপিএম? নওশাদে যে সিপিএম এর আপত্তি নেই তা গত বছরই স্পষ্ট হয়ে গেছিল। বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য, সহজে যাতে হারানো যায় তার জন্য, কষ্ট কম যাতে করে বেশি ফল পাওয়া যায় তার জন্য জাতীয় কংগ্রেস, লেফট ফ্রন্ট আরো যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি। বাংলার মানুষের কাছে জোট বার্তাটা এই জন্যই প্রয়োজন, বাংলার মানুষের সাথে জোট। কিন্তু সাসপেন্স কংগ্রেস সিপিএমকে নিয়ে। কংগ্রেস দল যথেষ্ট শক্তিশালী এবং কংগ্রেস দল নিজের কাজ করলে আমার তো মনে হয় না কারো প্রয়োজন আছে। ভোট হবে কি হবে না এটা তো আমি ঠিক করবো না, এটা তো আমাদের লিডারশিপ ঠিক করবে। নওশাদ সিদ্দিকী কি হুমায়ুন কবির কি কেউ আরেকজন কারোর নাম বলবেন, তার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলার রাজনীতি হয়নি, ভবিষ্যতেও হবে না। ধর্মের বিচারে যারা দেশভাগ করেছিলেন বাংলাকে, তারা পরে বুঝেছেন যে ধর্মের বিচারে না, বরঞ্চ তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ জাতিসত্তা, ভাষা ইত্যাদি। সিপিএম কংগ্রেস বলে তারা ধর্ম নিরপেক্ষতার রাজনীতি করে, হিন্দু মুসলমানের রাজনীতি নয়। তাই প্রশ্ন হলো, মুসলিম জাতিসত্তার প্রশ্ন তোলার চেষ্টা হলে তারা কি সেই ধরনের কোনো জোটে সামিল হবে? কৃষ্ণেন্দু অধিকারী, সোমক লাহিড়ী, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। দেখুন, বামেদের সমর্থনে নওশাদ সিদ্দিকী একমাত্র অবিজেপি বিরোধী বিধায়ক এই হিসেবে বিধানসভায় পৌঁছেছিলেন। আবার সেই বহুচর্চিত সাগরদিঘি কেন্দ্রের বাইরন বিশ্বাস, যেখানে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে উপনির্বাচন পর্যন্ত জিতেছিলেন, উপনির্বাচন যেখানে সাধারণভাবে শাসক দলের পক্ষে রায় যায়। কিন্তু এখন নওশাদ সিদ্দিকী বারবার একটা মহাজোটের ডাক দিচ্ছেন। বাবরি মসজিদের শিলান্যাস করেও হুমায়ুনকে সেই একই ডাক দিতে দেখেছি আমরা। দেখুন, নওশাদে সিপিএমের কোনো আপত্তি নেই, 5 বছর আগেই একেবারে তা কিন্তু স্পষ্ট বোঝা গেছে। আবার যদি নওশাদ হুমায়ুনের হাত ধরেন, তাহলেও কি বামেরা তাদের হাত ধরবে? মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবির তৃণমূল ছাড়ার পরেই যে কথা হয়েছে তা এই অনুষ্ঠানেই দুপক্ষের বক্তব্যই আপনাদের দেখিয়েছি, দুজনেই বলেছে।
কোনো অস্বীকারের জায়গাই নেই। কিন্তু নওশাদ হুমায়ুন সত্যিই যদি জোট বাঁধেন, সেই নৌকা থেকে সিপিএম উঠবে? শতরূপ কি মনে করে? দেখুন, অত যদি ফদির কথা বলতে পারবো না, কে কার যদি ধরে তখন কি হবে না হবে, যদির কথা নদীতে, নদীর কথা অতীতে। আমি বলছি আজকে আমার জীবনের একটা স্মরণীয় দিন। আমি বহু রাজনৈতিক বিতর্কে আজ অব্দি অংশগ্রহণ করেছি। সুমনদা, তোমার তো আমার থেকেও বেশি অভিজ্ঞতা রাজনৈতিক বিতর্ক দেখার, কিন্তু আজকে এমন একটা দিন, তৃণমূলের এমএলএকে গালাগাল দেওয়ার জন্য দুজন তৃণমূল প্রতিনিধি এসছে আজকে এখানে। দুজন তৃণমূলের মুখপাত্র এসছে, তাদের কাজ কি না তৃণমূলের এমএলএকে এখানে বসে গালাগাল দেবে। সত্যি এই সার্কাস দেখার খুব একটা সুযোগ হয় না। আর বৈশানর্দার ছোটোবেলা থেকে ওকে চিনি, কি রাগ না ওর বিজেপির ওপর। যখন বিজেপির নামে এত খারাপ খারাপ কথা বলছিল, একবারের জন্য মনে হচ্ছিল যে এই বৈশানা চ্যাটার্জি জীবনের প্রথম কাউন্সিলর হয়েছে বিজেপি সমর্থিত তৃণমূল প্রার্থী হিসেবে। সুতরাং যাই, আজকের আলোচনায় একটু ফিরি। দেখুন দেখো সুমনদা, যে প্রশ্নটা আমায় করলে, আমরা বামপন্থীরা কোনো দিন কখনো কোনো মুসলমানকে বলিনি যে আপনি আমাকে এই কারণে ভোট দিন কেননা আপনি মুসলমান, আর কখনো কোনো হিন্দুকেও বলিনি যে আপনি আমাকে এই কারণে ভোট দিন কেননা আপনি হিন্দু। যদি হুমায়ুন কবিরও আজকে বাবরি মসজিদ উদ্বোধন করার বদলে একটা বিশ্ববিদ্যালয় বা একটা হাসপাতাল উদ্বোধন করে রাজনৈতিক দলের সূত্রপাত করতেন, তাহলে হয়তো আজকে আমাদের পক্ষেও একটু সহজ হতো কথাগুলো, এই সম্ভাবনাগুলোকে নিয়ে আলোচনা করার। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত কঠিন কাজটা কি হবে? মহাজোটের ডাক আমি টু বি ফেয়ার, হুমায়ুন কবিরও তো উনি একটা ঘোষণা করেছেন একটা দল তৈরি করবেন, ওনারও নিশ্চয়ই আরও অনেকগুলো দলের কর্মসূচি কি ইত্যাদি সামনে আনবেন। মানে উনি যতক্ষণ না ওনার দল সম্পর্কে পুরো ব্যাপার ধারণাটা পরিষ্কার করছেন, হঠাৎ করে আমি সিপিএম কি ঠেকা নিয়ে বসে আছি যে আমি আগবাড়িয়ে বলবো না দলের সঙ্গে আমি জোট করবো কি করবো না। আমি কতগুলো কথা এখানে বলি। দেখো, আমি এর আগেও একদিন সুমনদা তোমার এখানে আলোচনায় বলেছিলাম, বিজেপি ঘোষিতভাবে মুসলিম বিরোধী দল, ওরা মুসলমানের বুকে ছুরি মারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় মুসলমানের পিঠে ছুরি মেরেছেন। এবং একটার পর একটা, ধরো এই ওবিসি রিজার্ভেশন নিয়ে কথা হলো, ভারতের প্রথম রাজ্য পশ্চিমবাংলা, আমাদের সংবিধান তার আগে সুযোগ দেয়নি, রঘুনাথ মিশ্র কমিশন প্রথমেই সুযোগ দিল, এবং প্রথম রাজ্য ভারতের পশ্চিমবাংলা যারা কিনা মুসলিম ওবিসি রিজার্ভেশন শুরু করলো। ওবিসি কারা, এটা তো ওবিসি কমিশন দেশের ঠিক করে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কে বাড়তি দায়িত্ব দিয়েছিল যে আপনি ওবিসির তালিকা আপনার মতো করে সাজাতে গিয়ে কার্যত ওবিসি রিজার্ভেশনটাকে শেষ করে দিলেন? আজকে আমি বলছি, সাধারণ একটা মুসলমান পরিবারের, একটা গরিব ওবিসি দলিত মুসলমান পরিবারের যে ছেলেটার যে মেয়েটার জীবনের 15টা বছর চলে গেল আজকে, কালকে যদি আমি ধরে নিই আদালতের মামলা মিটে যাবে, মীমাংসা হয়ে যাবে, আবার এই রিজার্ভেশন চালু হবে, আমি ধরেও নিই, আজকে যে ছেলেটার বয়স ছিল আজ থেকে 15 বছর আগে তার বয়স ছিল 25, আজকে তার বয়স 40, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন ওই ছেলেটার ওই মেয়েটার 15টা বছর ফিরিয়ে দিতে? সুতরাং যা সর্বনাশ আপনার করার আপনি তো করলেন। সিএ হচ্ছে পার্লামেন্টে, আপনার এমপিগুলো পার্লামেন্টে গিয়ে সিএর বিরুদ্ধে ভোট দিচ্ছে না, ধর্মতলায় দাঁড়িয়ে ক্যাকাচিচি করছে। ওয়াকফের সংশোধনী হলো, আপনি দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন যে পশ্চিমবাংলায় আমি ওয়াকফের বিরুদ্ধে মিটিং মিছিল করতে দেবো না। তারপরে মানুষ যখন এসআইআর নিয়ে ব্যস্ত, সাধারণ মুসলমান তার 2002 সালের ভোটার লিস্টে বাপ ঠাকুরদার নাম খুঁজছে, আপনি সেই সময় ঘুরপথে এসআইআর পশ্চিমবাংলায় ইমপ্লিমেন্ট করে দিয়ে বলে দিলেন 5ই ডিসেম্বরের মধ্যে এসআইআর যদি তুলতে না পারো তোমার সম্পত্তি আমি নিয়ে নেব। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন, যে কথা হচ্ছিল এখানে রাজনৈতিক হিংসা, ঠিক কথা, যে তথ্য বলা হলো 80% মানুষ মারা গেছেন মুসলমান সম্প্রদায়ের। আমি বলছি গত 15 বছরে পুলিশের হাতে যে মানুষগুলো মারা গেছে, তুমি নামগুলোকে খুলে দেখো, পুলিশের হাতে, ভাঙড়ের মফিজুল আলমগীর থেকে শুরু করে আমাদের মইদুল মিদ্দা থেকে শুরু করে, কদিন আগে তামান্না, যদিও পুলিশের হাতে নয়, সে তৃণমূল ভোটের পরে, পুলিশের হাতে যারা এই খুনগুলোর জন্য গ্রেফতার হয়েছে তারাও আমি রাজনৈতিক হিংসা তো আছে, আমি খালি বলছি পুলিশের হাতে খুন হওয়া, মমতা ব্যানার্জির পুলিশের হাতে খুন হওয়া নামগুলোর তালিকা দেখো। আমি খুব সংক্ষেপে দু একটা কথা বলছি। এই যে এনারা বলছেন যে এই যে মুসলমান ভোট কাটতে গেছে, মুসলমান ভোটগুলো কি আপনাদের বাপ ঠাকুরদার সম্পত্তি নাকি, বাবার জমিদারি নাকি আপনাদের? মুসলমান ভোট মানে তৃণমূলের সম্পত্তি, আর অন্য কেউ ভোটে লড়ছে মানে ভোট কাটতে গেছে? তাহলে আপনি গোয়াতে কার ভোট কাটতে গেছিলেন? আর যে বৈশানা চ্যাটার্জি এখানে দাঁড়িয়ে সজল ঘোষ জিজ্ঞেস করলো তৃণমূলের সংখ্যালঘু মোর্চার নাম বলতে 3বার তোতলালেন, আমি ওসব ছেড়ে দিচ্ছি। গোয়ার 5 জন তৃণমূল নেতার নাম বলুন তো, যারা গোয়ার তৃণমূল নেতা। পশ্চিমবাংলা থেকে গোয়া ভাড়া কাটতে গেছিল তৃণমূল নেতা নয়। মণিপুরের, আমি বলছি এরা তো অনেক বড় বড় তৃণমূল নেতা, আমি বলছি মণিপুরের 5 জন তৃণমূল নেতার নাম বলুক। একদম মণিপুরে জন্মেছে, মণিপুরে রাজনীতি করে তৃণমূলের নেতা হয়েছে, 5টা নাম বলুক। ত্রিপুরার 5টা তৃণমূল নেতার নাম বলুক। এরা গোয়াতে, মণিপুরে, ত্রিপুরায়, গোটা বিশ্ব সংসারে এরা ভোট লড়তে যাবে, সেই বেলা এরা কারোর ভোট কাটছে না। আর পশ্চিমবাংলার একজন সন্তান, সে নওশাদ সিদ্দিকী হতে পারে, সে হুমায়ুন কবির হতে পারে, সে যেই হোক না কেন, পশ্চিমবাংলার কোনো সন্তান পশ্চিমবাংলায় দাঁড়িয়ে ভোটে লড়বে, তখন তৃণমূলের বাবার সম্পত্তি ভোটগুলো তখন অন্য কেউ লড়তে পারবে না। আমি দেখুন, আমি একটা কথা আমি আমার শেষ করছি সুমন, আমার কথাটাকে বলে, দেখো বিরোধী হিসেবে না অন্যকে গালাগাল দিয়ে তো ভোট চাইবো, সমালোচনা করে ভোট চাইবো আমরা, কিন্তু আপনি 15 বছর সরকার চালাচ্ছেন। আজকে হুমায়ুন কবির বলুন, নওশাদ সিদ্দিকী বলুন, কি সিপিআইএম বলুন, কংগ্রেস বলুন, যাই বলুন, তার সামনে দাঁড়িয়ে আপনাকে এই কথা কেন বলতে হচ্ছে যে বিজেপির ভয় তুমি আমাকে ভোট দাও? আপনি কেন বলতে পারছেন না যে মুসলমান মানুষের জন্য আমি এই ভালো কাজগুলো করছি যেটাকে দেখে তুমি আমাকে ভোট দাও? আপনি এইটা কেন বলতে পারছেন না? আমার কথাকে আমি ধরুন, আমি এটা বলে শেষ করছি যে পশ্চিমবাংলাতে এই যে আপনারা এখন আলোচনা করছেন না যে মুসলমান ভোট কি তাহলে তোহা সিদ্দিকের একটা
বিবৃতি দেখালেন, উনি বলছেন যে মুসলমান ভোট ভাগ হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুরোটা নেই। আমি এটা নতুন কিছু না, 2022 সালের পঞ্চায়েত ভোট আপনারা দেখুন, 2022 সালের পঞ্চায়েত ভোটের ফলাফল দেখলে আপনারা বুঝতে পারবেন পশ্চিমবাংলায় তৃণমূল কিন্তু মুসলমান সম্প্রদায়ের মানুষের সঙ্গে যে প্রতারণা করেছিল তার হিসেব পেতে শুরু করে দিয়েছে। এমন যে আমি বলছি, ধরুন বামপন্থীরা আমরা ভালো ফলাফল তো করিনি, তার মধ্যেও আপনি যদি দেখেন শেষ আমাদের যারা এমপিরা ছিল, সে মোহাম্মদ সেলিম রায়গঞ্জ থেকে হোক, বদরুদ্দোজা খান জিতেছিলেন মুর্শিদাবাদ থেকে, গত লোকসভায় বাম এবং কংগ্রেস যে কটা আসনে লিড পেয়েছিল সবগুলো সংখ্যালঘু অধ্যুষিত জেলাতে লিড পেয়েছিল। সুতরাং সংখ্যালঘু মানুষের ভোট কিন্তু তৃণমূলের হাত থেকে ইতিমধ্যে অনেকটা চলে গেছে, ওরা সেটা জানে বলেই এখন বিজেপির ভয় দেখিয়ে ভোট পাওয়ার চেষ্টা করছে। আমি বৈষ্ণব চট্টোপাধ্যায়ের কাছে আসবো, তার আগে প্রতিক্রিয়ায় তন্ময়। না, প্রথমে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে এই মুসলিম ভোট চলে যাওয়ার প্রসঙ্গটা আসছেই না। আমি আগে আপনারা দেখুন সমস্ত নির্বাচন, এই নির্বাচনও এখন যতগুলো জায়গায় সভা হচ্ছে, সমিতি হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়েছেন, আমরাও বিভিন্ন জায়গায় সভা সমিতি করছি, কোথাও গিয়ে এটা বলছি যে মুসলিমদের ভোট আলাদা ভাগ করে দিতে হবে। এটা কনফিডেন্স নাকি মুসলমানদের টেকেন ফর গ্রান্টেড নেয়া? আমরা আমার ছেড়ে যাবে না, টেকেন ফর গ্রান্টেড না, টেকেন ফর গ্রান্টেড এর প্রশ্নই ওঠে না। আমরা ন্যারেটিভ দিচ্ছি যে আমরা আমি বলছি এখনো তো ইস্তেহারই প্রকাশ হয়নি। অবশ্যই এটা বলতে হবে, অবশ্যই এটা বলতে হবে বিজেপির শাসনকালে সারা ভারতবর্ষ জুড়ে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার নেমেছে সেই কথাগুলো তুলে ধরতে হবে। একদিকে আমরা আমাদের রাজনীতি করে পশ্চিমবঙ্গে আপনারা পশ্চিমবঙ্গে যত যেটা দিয়ে কামাল সাহেব শুরু করেছিলেন যে বিজেপির জুজু দেখিয়ে আমি ভোট চাইছি, মুসলিম বিধায়কদেরকে বিধানসভা থেকে ছুঁড়ে ফেলে দেবো, এটা বিরোধী দলের দলনেতা, বিরোধী দলের আচ্ছা, শুভেন্দু অধিকারী এটা বলেছিলেন তো, পশ্চিমবঙ্গ সরকার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা সুমোটো এফআইআর করে গ্রেপ্তার বলুন কি মামলা বলুন করতে পারতেন তো, করেছিলেন। এই যে কথাটা এখানে কামাল সাহেব বললেন, কোরআন শরীফকে অপমান করলেন পশ্চিমবাংলার একজন তৃণমূল নেতা, একজন বিজেপি নেতা, দুজনের মধ্যে কার ক্ষেত্রে এই কথাটা? আমি বলছি আজকে যদি পশ্চিমবাংলায় দাঁড়িয়ে কেউ ভগবত গীতাকে নিয়ে কি, যদি কেউ রামায়ণকে নিয়েও এমন কোনো কথা বলে যা কিনা একটা মানুষের মানে তার ধর্মীয় চেতনাকে আঘাত করবে এবং অশান্তি লাগাবে, তাহলে তার বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। যদি আজকে কেউ কোরআন শরীফকে ছোট করে অকারণে, তার বিরুদ্ধে এফআইআর করা উচিত, কোনো ক্ষেত্রে করেছে। তার মানে কি এইগুলো ছেড়ে রাখা হয় এদেরকে, যাতে করে কি না কেউ যখন কোরআন শরীফকে অপমান করবে, কি কেউ যখন কোনো মুসলমান বিধায়কদেরকে কাঁধে করে ফেলে দিয়ে আসবো, তার বিরুদ্ধে ব্যবস্থা নেব না, কিন্তু তার এই কথাটাকে শুনিয়ে সংখ্যালঘু মানুষের আমি ভোট চাই। এই বিধানসভার অধ্যক্ষ ব্যবস্থা নিয়েছে, তাকে সাসপেন্ড করা হয়েছিল। শুভেন্দু অধিকারী আমি বলছি শিক্ষিত লোকেরা অশিক্ষিতের মতন যেন কথা না বলে। উনি এই কথাটা বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলেছিলেন, বিধানসভার বাইরে দাঁড়িয়ে কিছু বললে স্পিকারের কোনো এখতিয়ারই নেই সে বিষয়ে কিছু করতে পারে। শিক্ষিত লোক যাদবপুরের সেটা আমি বলছি পুলিশিং এর কাজটা মাননীয় স্পিকার তো করতে পারবেন না, ফৌজদারি অপরাধ হলে প্রশাসন ব্যবস্থা করবে। আমি বৈষ্ণব চট্টোপাধ্যায়ের কাছে পোডিয়ামেই একেবারে যাবো। এই যে বলছেন, আপনারা বলুন তো পশ্চিমবঙ্গে কত মুসলমান আপনারা গত 15 বছরে মেরেছেন? আপনারা শুধু বলুন, একা বক্তুই সে তো একসাথে 12-13 জন। আপনারা বলুন পশ্চিমবঙ্গে। আমি বৈষ্ণব চট্টোপাধ্যায়ের কাছে যাবো, কিন্তু তার আগে এই যে জাতিসত্তার রাজনীতি বলছি, এর রুটটা আছে এই অনুষ্ঠানে বসেই হুমায়ুন কবির বলেছিলেন যে আমরা কিং মেকার হতে চাই। অনেক দিন হয়েছে বড় দলের একজন লেজুর হয়ে কাজ করা। কি বলেছিলেন হুমায়ুন কবির দেখাবো। 2026-এর নির্বাচনে শ্রমিক ভট্টাচার্য আর শুভেন্দু অধিকারী বড় হিন্দু, না মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি বড় হিন্দু, এর পরীক্ষাটা হোক না। আর আমি কত বড় মোল্লা সেটারও পরীক্ষা হয়ে যাক না। মমতা ব্যানার্জির প্রতীকে যারা 22টা আসনে লড়বে, এই 22টাতে 20 আছে, 2 বিজেপি আছে। মুর্শিদাবাদ জেলায় এদেরকে 0টা এনে দিব। আপনাকে নিয়ে একটা বিচিত্র টানাটানি শুরু হয়েছে। তৃণমূল বলছে যে অবধারিতভাবে আপনার পেছনে বিজেপি রয়েছে, বিজেপি বলছে একেবারে এটা পুরো মক ফাইট হচ্ছে, আপনি তৃণমূলের হয়েই কাজ করছেন। কিন্তু একটা কথা আপনি মানবেন যে আপনি সফলভাবে দল করলে আর সেই দল যদি ভোটে ভালো ফল করে, তাহলে সব থেকে লাভবান হবে বিজেপি। তার কারণ মুসলিম ভোট ভাগ হয়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোট ব্যাংকে ধাক্কা লাগবে। কিন্তু আমি উল্টো দিক থেকে আপনার কাছে আসব, যে মুসলমানরা বিজেপিকে হারাতে চায় তারা তৃণমূলকে ভোট না দিয়ে আপনার দলকে দেবে কেন? দেখুন, মুসলমানরা বিজেপিকে যেমন ক্ষমতায় আসতে দিতে চায় না, তেমনি আজকের দিনে
মমতা ব্যানার্জিও বিজেপির থেকে কোনো অংশে তার যে চালচলন, তার যে কার্যকলাপ, তার যে রাজ্য সরকার ক্ষমতা পেয়ে যেভাবে জগন্নাথ মন্দির থেকে শুরু করে শিলিগুড়িতে মন্দির বানানো, বছর বছর মানে 10,000 দিয়ে শুরু করেছিল 2018 সালে, আজকে 2025 সালে এসে 1,10,000 করে দুর্গাপুজোর অনুদান, তারপরে কার্নিভাল করা, তারপরে অল যেভাবে তিনি হিন্দু তোষণ করে যাচ্ছেন। একদিকে শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু, আবার মমতা ব্যানার্জি ঠিক এই শুভেন্দু অধিকারীদের কাউন্টার করতে গিয়ে শুধু হিন্দুত্ব চালাচ্ছে। তা আমার সোজা কথা এটা, কে কাকে ভোট দেবে, কে হারবে আর কে ক্ষমতায় চলে আসবে সেটা বাংলার মানুষ সিদ্ধান্ত নেবে ভোটের ইভিএম মেশিনে। তাতে গুজরাটে 25 বছর ধরে বিজেপি ক্ষমতায় থাকলে সেখানকার 18-19% মুসলমানদের যখন বেঁচে আছে, তা এখানে শুধু জুজুর ভয় দেখিয়ে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে ভয় দেখাবে বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। বিজেপি বাঘ না ভাল্লুক? দেশ চালাচ্ছে, 19টা রাজ্য চালাচ্ছে, উড়িষ্যা চালাচ্ছে, আসাম চালাচ্ছে, ছত্তিশগড় চালাচ্ছে, রাজস্থান চালাচ্ছে, উত্তরপ্রদেশ চালাচ্ছে, মধ্যপ্রদেশ চালাচ্ছে। তা বিজেপি যদি বাংলাতে চলে আসে তার জন্য কি মুসলমানরা মরে যাবে? আমি মুসলমানদের হয়ে ব্যাটিং করব। আমি বলছি বাংলার মুখ্যমন্ত্রী যেই হোক আগামী দিনে, আমরা মুসলমানদের কাছে আপিল করব, আবেদন করব যে আপনারা বেশি বেশি করে মুসলমান এমএলএ নির্বাচিত করে বিধানসভায় পাঠান। আমি নিজে বিরোধী দলের নেতৃত্ব দেব এবং মুখ্যমন্ত্রী যিনি হন তার কাছে বাংলার সহ মুর্শিদাবাদের উন্নয়ন, মানে গোষ্ঠীগতভাবে আপনি কিং মেকার হতে চাইছেন। দেখুন কি ইন্টারেস্টিং, পশ্চিমবঙ্গের রাজনীতিতে 26-এর আগে একাধিক নতুন ন্যারেটিভের জন্ম হচ্ছে। কোনোদিন কি ভাবা গেছিল যে তৃণমূলের বিরুদ্ধে 1.5 দশক ধরে লাগাতার অভিযোগ উঠেছে মুসলমান তোষণের, সেই তৃণমূলের বিরুদ্ধেই মুসলিম নেতা খাতায় কলমে যিনি এখনও তৃণমূল বিধায়ক, তিনি লাগাতার অভিযোগ তুলছেন হিন্দু তোষণের। হুমায়ুন কবির বলছেন সরকারি টাকায় মহাকাল মন্দির থেকে দুর্গাঙ্গন, দুর্গাঙ্গন থেকে জগন্নাথ মন্দির, এইটা তৃণমূল কংগ্রেস করতে পারে, কিন্তু তিনি যখন বাবরি মসজিদ করতে যাচ্ছেন বাধা দিচ্ছে তৃণমূল। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় আমার পরের বক্তা নিশ্চয়ই মানবেন যে মুসলিম ভোটারদের একটা অংশ যদি হুমায়ুনের এই ন্যারেটিভে বিশ্বাস করে তৃণমূলের বিপদ বাড়তে পারে। আমি প্রথমে একটা কথা বলবো যে মন্দির মসজিদের রাজনীতির কাছে বাংলা কোনোদিন আপোষ করবে বলে আমার মনে হয় না। আর বাঙালিদেরও করে যাবে, মসজিদও করবে। প্লিজ, এটা আমি একটা কথা বলছি, বাঙালিদের এত বোকা ভাববার কোনো কারণ নেই। এই যে হুমায়ুন কবিরকে দিয়ে যেটা ওয়াসি করে, বিভিন্ন রাজ্যে গিয়ে মুসলিম ভোটটাকে ভাগ করার চেষ্টা করে, এখানে হুমায়ুন যেটা করছে তার কথা থেকেই এটা স্পষ্ট। হুমায়ুন 2019 সালে কোন দলের প্রার্থী ছিল? বিজেপির প্রার্থী ছিল। তার আগেও কংগ্রেসে ছিল, তারপরে তৃণমূলে। এই যে একটা লোক যার কোনো আদর্শগত অবস্থান নেই, বারবার দল পাল্টায়, গিরগিটির মতো দল পাল্টায়, তার কথাটা কতটা গ্রহণযোগ্য হবে নিশ্চয়ই বাঙালি মানুষরা এটা গ্রহণীয় বিবেচনা করবেন। আমি একটা কথা বলছি, অর্জুন সিংকে নেয়ার আগে আপনারা এটা ভাবেন না। আপনি দেখুন, আপনি তো আমার কথা হুমায়ুন বেরিয়ে গেলে তখন মনে হয় আমি বলুন যে এই মুহূর্তে বিজেপির ভায়াবল অল্টারনেটিভ ভারতবর্ষে কে? কোন ফেস দিয়ে আপনি বিজেপিকে আটকাতে পারবেন? বাংলায় সিপিএম 0, লোকসভাতে 0, বিধানসভাতে 0, কংগ্রেস লোকসভাতে 1, বিধানসভাতে 0। বিজেপি যে ভাগাভাগি মানুষকে ভাগ করে দিয়ে বিভিন্ন রাজ্যে গন্ডগোল লাগাচ্ছে, ভোটার লিস্টে কারচুপি করছে, এসআইআর এর নাম করে জেনুইন ভোটারদের নাম বাদ দিচ্ছে, কারচুপি করছে, এটা কিন্তু পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল বলেছে। আর বাংলায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি ছাড়া বিজেপিকে ভায়াবল অল্টারনেটিভ ফেস আপনি আর একটা দেখিয়ে দিন যে বিজেপিকে আটকাতে পারবে। তাহলে বিজেপিকে যদি আটকাতে হয়, যদি সত্যিকারের প্রতিবাদ করতে হয়, প্রতিরোধ করতে পারে, তাহলে মমতা ব্যানার্জি লিডারশিপে তৃণমূল কংগ্রেসই পারবে। এটা তো প্রমাণিত সত্য। এবং যতবার নির্বাচন আপনি আর একটা রাজ্য দেখান তো যেখানে প্রধানমন্ত্রী ডেলিগেশন জারি করেছে, অমিত শাহ ঘাঁটি করে বসেছে, বিভিন্ন বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীরা বসে আছে, তারপর 2 লক্ষ আধা সামরিক বাহিনী দিয়ে নির্বাচন হয়েছে, 8 দফায় ভোট হয়েছে, তারপরে ওদেরকে আপকি বার দোসুকি বারের স্লোগানকে আমরা ঝিলকাউস পরে পাঠিয়ে দিয়েছি। গত লোকসভা নির্বাচন কংগ্রেসকে দিচ্ছেন?
আরে আমি শুধু এইটা বলবো, এই মুহূর্তে মমতা ব্যানার্জি হলো বিজেপিকে আটকে দিতে পারে, বিজেপিকে রুখে যেতে পারে। মমতা ব্যানার্জি হলেন ভায়াবল অল্টারনেটিভ, এটা বিবেচনা করতে হবে। সিপিএম এই মুহূর্তে কোনো শক্তি নেই। আজকে বামফ্রন্ট শূন্য। আজকে যদি এখানে ভোট ভাগাভাগি করে সাহায্য কাকে করছে? বিজেপিকে। এটা একটা বাচ্চা ছেলেও জানে। আপনারা যতটাই বিভ্রান্ত করার চেষ্টা করুন, যারা ইয়ারাই করছেন, মমতা ব্যানার্জি ছাড়া বিজেপিকে রেজিস্ট করার মুহূর্তে এই মুহূর্তে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি ছাড়া এখানে কেউ নেই। সুতরাং আমরা তাদের লিডারশিপেই বিজেপি এখানে আটকাবো। যেভাবে মমতা ব্যানার্জি 34 বছরে সিপিএমকে হারিয়েছিলেন, এখানেও বিজেপিকে 3 বার হারিয়েছি, চতুর্থবারও বিজেপির শোচনীয় পরাজয় হবে এই বাংলার মাটিতে। এটা দেখে রাখুন, যারা ভাগাভাগি করতে চাইছেন, বিজেপিকে সাহায্য করতে চাইছেন পেছনের দরজা থেকে, তারা কিন্তু পারবেন না। আর হুমায়ুন কবির হলো একটা নীতিহীন, আদর্শহীন একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি বারবার জামা পাল্টানোর মতো দল পাল্টেছেন। তাকে গতবারে তুয়া সিদ্দিকী বা এই আব্বাস সিদ্দিকী, আর এর নাম আপনারা দেখাচ্ছিলেন, আব্বাস সিদ্দিকী বলেছিল 0 করে দেবো, এবং তখন মোহাম্মদ সেলিম যখন ওকে ডাকছে, অধীর চৌধুরী তখন মাইক ব্রিগেডে ছেড়ে সরে যাচ্ছিল। আপনাদের আর্কাইভ তো সঠিক বলছেন, কিন্তু আমি বলছি 21-এ এইরকম নীতিহীন লোককে নিয়ে টিকিট দিয়ে বিধানসভায় পাঠালেন, ওইটাও কিন্তু আর্কাইভে আছে পাশাপাশি। আপনারা তো আসল জায়গাটা দেখাতে চাইছেন না, যে এই যে হুমায়ুন কবিরকে কারা তৈরি করছে, কারা সাহায্য করছে, কারা আপনি টিকিট দিয়ে তো তৈরি করে ফেলেছেন। একটা লোক ছবার একটা রাজনৈতিক দল পাল্টেছে, তাকে আপনার দল শুধু বুঝলাম না যেটা, সেটা হচ্ছে যে মন্দির মসজিদের রাজনীতি পশ্চিমবঙ্গে আমদানি হয়েছে, সত্যি তো, কিন্তু সরকারি টাকায় মন্দিরের ক্ষেত্রে বৈশ্বনাথদা কি একই কথা বলবেন? বললে তো আবার মুশকিল হবে। কিন্তু যেহেতু হ্যাঁ নীতিহীন, আপনার নেতা নীতিহীন, তার আগেই জামাকাপড়ের মতো দল পাল্টায়। যে নীতি আগে মমতা ব্যানার্জি নীতিটা ঠিক রাখুক, তারপরে বলুক নীতিহীন। তিনি কি প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস করেছেন? কংগ্রেসের ছত্রছায়া থেকে তিনি মমতা ব্যানার্জি হয়েছেন, এটা প্রত্যেকে স্বীকার করতে হবে। এই পশ্চিমবঙ্গে বিজেপির আগমনটা কে ঘটিয়েছিল? এবং এই যে বলছেন ভোট কাটুয়া, হ্যাঁ, হুমায়ুন কবির বা নওশাদ সিদ্দিকী, আচ্ছা মালদা উত্তরে, সেখানে সংখ্যালঘু পপুলেটেড এলাকা মালদা, সেখানে খগেন মুর্মু সাহেব জিতলেন কিভাবে? তখন কি হুমায়ুন কবির ছিলেন? এক হচ্ছে যে ওই মারাত্মক কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো 70-30, ওইটা বলার পরেও তৃণমূল কংগ্রেস কোনো ব্যবস্থা নেয়নি। কার্যত আপনি দল পাল্টানোকে সমালোচনা করলেন, আমার ভালো লাগলো, কারণ এই নৈতিকতার অবস্থানগুলো তো আমার ভালো লাগে, কিন্তু দল পাল্টানোর পর তো তিনি পুরস্কৃত হলেন, মন্ত্রী হয়েছিলেন। একে হুমায়ুন কবিরকে বারবার সতর্ক করা হয়েছে যে উনি এমন এমন কথা বলতেন, তাতে পার্টি বিব্রত বোধ করতো এবং বিরক্ত হতো, তাকে বারবার সেখানে শোকজ করা হয়েছে। আপনি যদি এই স্টুডিওতে উল্টে 70-30-এর কথাটা এদিক ওদিক পাল্টে বলেন, গোষ্ঠী পাল্টে, তাহলে আমার ধারণা আপনি পুরনো নেতা হওয়া সত্ত্বেও পুলিশ আপনাকে বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। বিজেপির সাথে হাত মিলিয়ে হুমায়ুন চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করার। এটা একটা ছোট্ট বাচ্চা ছেলে যে 4 দিন যদ্দূর আমার মনে পড়ছে, হুমায়ুন কবির শোকজ করা হয়েছিল যখন বলেছে অভিষেক ব্যানার্জিকে উপমুখ্যমন্ত্রী করা হোক, তখন শোকজ করা হয়েছিল। ওই 70-30 কোনো শোকজ হয়নি, আমি বলছি 70-30 কোনো শোকজ করা হয়নি। পরে যেটা বলছে না শোকজ করা হয়েছিল, পরে যখন বললো অভিষেক ব্যানার্জিকে উপমুখ্যমন্ত্রী করা উচিত, মন্ত্রিসভা করা হয়েছিল। এবার আমরা কথা বলি, বৈশাখার ব্যাখ্যাটা হচ্ছে একটা এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সির মতো এমন করেছে না, 5টা বাচ্চা অব্দি ঠিক আছে, যদি 6টা বাচ্চা হয় তাহলে হিয়ারিং এ ডাকবে। সেরকম বৈশাখের বক্তব্য হচ্ছে 5 বার দল পাল্টানো অব্দি আমরা সহ্য করেছি, 6 নম্বর বার যখন দল পাল্টালো তখন আমরা ঠিক করেছি ও খারাপ। আমি একটা কথা বলি, এখানে বিজেপিকে আটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট কাজ করেছিলেন আজ থেকে 15-16 বছর আগে, উনি বিজেপি সরকারের মন্ত্রী হয়ে গেছিলেন, বা 25 বছর আগে। কিন্তু আমি একটা কথা বলছি বৈশাখা, বিজেপি পশ্চিমবাংলায় নিঃসন্দেহে হেরেছে, আমার ভালো লাগুক কি না লাগুক, মমতা ব্যানার্জি হারিয়েছেন বিজেপিকে পশ্চিমবঙ্গে, নিয়ে কোনো সন্দেহ নেই। তুমি বলো যে পশ্চিমবাংলায় এই যে বিজেপি হারলো, এর ফলে পশ্চিমবাংলায় কোন কাজটা আটকে আছে যা কিনা একটা বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে, কিন্তু এখানে হচ্ছে না। বলছি কি, আরে তুমি প্রশ্নটাই বুঝছো না, আমি বলছি সরকারের টাকায় মন্দির তৈরি কোনো বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে না, হচ্ছে পশ্চিমবাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আটকে আরো বড় হিন্দুত্ববাদী রাজনীতি করছেন পশ্চিমবাংলায়, সরকারের টাকায় মন্দির
স্বাধীন ভারতে কোনোদিন বিজেপিও করেনি, অন্য কোনো দলও করেনি, মমতা ব্যানার্জি করছে। তোমাদের প্রশ্ন করা হচ্ছে, উত্তর দিতে পারছো না, পালাচ্ছ। তোমাকে এখন আবার জিজ্ঞেস করছি, সরকারের টাকা মন্দির তৈরি হচ্ছে, সরকারের টাকা, সরকারের টাকা কেন মন্দির হচ্ছে? সরকারের টাকা মন্দির কেন হচ্ছে? সরকারের টাকা মন্দির কেন হচ্ছে? তোমাকে বিজেপি শাসিত রাজ্যে হয় না, না আমাদের শাসিত রাজ্যে হয় না, সিপিএম শাসিত রাজ্যে হয় না, একমাত্র ভারতের রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে সরকারের টাকা মন্দির হচ্ছে। কেন? তোমরা তো ভগবানের বিশ্বাস করো না, তোমরা বিশ্বাস করো না, কথায় চলে আসতে হবে। সজল না, আমার প্রশ্ন হচ্ছে তিনবার একজনকে শোকজ করা হয়েছে, তো শোকজেই আপনি থেমে থেকেছেন কেন? আজকে নিশ্চয়ই করবো না, কিন্তু যাকে আজকে বুঝতে পেরেছেন এ ঘোষিত ভাবে বিজেপির বিটিম, তাকে তৃণমূলের বিধায়ক রেখেছেন কেন? আজকে এই প্রশ্নটার উত্তর দিতে হবে। সাসপেন্ড কেন করবেন? সাসপেন্ড মানে কি? সাসপেন্ড মানে সাময়িক, তার মানে তিনি এখন সেটা অন্তত আপনি ঠিক করতে পারেন। যে সজলদা, পরিষ্কার একটা বিষয়, আপনি যতই লুকানোর চেষ্টা করুন, উনি তো অন ক্যামেরা এই স্টুডিওতেই যখন প্রশ্ন করেছে তখন বলেছেন যে আমরা দরকার হলে বিজেপির মুখ্যমন্ত্রী দেখতে চাই। কথাকে বলেছে কয়েকটা ইস্যু আছে, এক হচ্ছে এসআইআর, ওয়াকফ, ওবিসি। একটু আগে যেগুলো আছে সত্যি কি এগুলো এত বড় ইস্যু হতে পারে যে সংখ্যালঘুর যে এখনো অটুট সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের শেষ নির্বাচনগুলোতেও ছিল, সেগুলো টলে যেতে পারে? এই কামাল সাহেব যে সম্ভাবনার কথা বলছেন, আদৌ তার মধ্যে সত্যটা কতটা দেখাবো। 2011 পরিবর্তনের নির্বাচন থেকে শুরু করে 2024 লোকসভা নির্বাচন পর্যন্ত সিংহভাগ সংখ্যালঘু ভোট তৃণমূলের ঝুলিতে। এ রাজ্যে সংখ্যালঘু ভোট প্রায় 30%, যার সিংহভাগই রাজ্যের শাসক দলের হাতে। কিন্তু প্রশ্ন হলো, নানা কারণে কি আগামী বিধানসভা ভোটে সেই ভোট ব্যাংকে ধাক্কা লাগতে পারে? নানা কারণে কি মুসলিমরা তৃণমূলের ওপরে অসন্তুষ্ট? ওয়াকফ সংশোধিত আইন কার্যকর করা, ভোটার তালিকায় বিশেষ সংশোধন বা এসআইআর এবং ওবিসি সংরক্ষণে জটের মতো নানা ইস্যুর কারণে কি তারা ক্ষুব্ধ? ওয়াকফ সম্পত্তির উপরে কোনো রকম হস্তক্ষেপ হতে দেব না। যদি মানে করতে হয় তাহলে আমার লাশের ওপর দিয়ে করতে হবে। এই কমিটমেন্ট উনি করার পরে কেন ওখানে সই করলেন? এটা তো একদম বাস্তবে মানুষকে বোকা বানাচ্ছে মমতা ব্যানার্জি। তৃণমূল হলো একটা সাম্প্রদায়িক ইস্যু। মেন কথা হলো তৃণমূল হলো মানুষের বিভাজন তৈরি করে, ঝগড়া সৃষ্টি করে, মানুষকে পদে পদে খারাপ সিচুয়েশনের মধ্যে ফেলতে চায়। প্রথমে সংশোধিত ওয়াকফ আইন কিংবা এসআইআর এর তীব্র বিরোধিতা করা, পরে তা মেনে নেওয়া, এটা কি তৃণমূলের অবস্থান পরিবর্তন নয়? এতে কি অসন্তুষ্ট মুসলিমরা? আর তারই কি সুযোগ নিয়ে তৃণমূলকে ধাক্কা দিতে চাইছেন হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকীরা? মুসলিমদের বলেছিল কেন্দ্র যে ওয়াকফ আইন করেছিল অ্যামেন্ডমেন্ট, সেটাতে বলেছিল আমি মুখ্যমন্ত্রী থাকতে তোমাদের কোনো চিন্তা নাই, বাংলার মুসলমানদের কারো আন্দোলন করার দরকার নেই, তোমরা আমার সাথে বুঝে নেবে, আমি এগুলো মানব না। মেনেছে? মুসলমানদের বিজেপির ভয় দেখিয়ে এই সরকার বেঁধে ফেলেছে। অতএব এদের ঘরে যতই গলায় পা দিয়ে লগড়াও, এদের প্রতি যত অত্যাচারই করো, যত জুলুমই করো, এরা কিন্তু শেষ বেলায় এরা ভোটটা দেবে টিএমসিকে। সিপিএম কংগ্রেস বারবার দাবি করছে দিদি মোদি সেটিং চলছে। কোথাও কি এই তত্ত্বে বিশ্বাস করছেন সংখ্যালঘুদের একাংশ? তার প্রভাব কি ভোটে পড়বে? বিজেপি দলের নেতারা না থাকতেন তৃণমূলের জন্ম হতো না। তাহলে জন্মদাতা বিজেপি, তৃণমূল সরকার জন্ম দিয়েছে মমতা ব্যানার্জি দলকে। মমতা ব্যানার্জি ঠিক তিনার জন্মদাতার কথা শুনে ঠিক একইভাবে আমার রাজ্যটাকে শেষ করছে। তাদের ওবিসিদের একটা রিজার্ভেশন হিসেবে তাদের 10 নম্বরে স্টার পেত, তাদের চাকরি হতো, সেটা আজ কোথায়? 10,000 মাদ্রাসার স্যাংশন দেবো বলেছিল, 10,000 তো দূরের কথা, 1,000 দিয়েছে। 3 বারের মুখ্যমন্ত্রী হয়ে গেছে, শুধু মুসলমানদের বলবে আমাদের দুধেল গায়ে, এই দুধেল গায়ের জোড়া পায়ের লাথি মমতা ব্যানার্জি খাবে 2026-এর বিধানসভা ভোটে।
সংখ্যালঘুদের পুরোদস্তুর যা যা সুরক্ষা দরকার তাদের অধিকারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় পাশে ছিলেন, পাশে আছেন। সেখানে এই বিজেপির হাতে তামাক খাওয়া 2-3টে লোক তাদের বিজেপি নামাচ্ছে ঘুরপথে মানুষকে ভুল বুঝিয়ে অ্যান্টি বিজেপি ভোটটাকে ভাগ করাবার জন্য। মানুষ বুঝে যাবেন এসব। শেষ অবধি কি হয়? মুসলিমরা ভোট ব্যাংক হিসেবে থেকে যায়, নাকি হুমায়ুন নওশাদের হাত ধরে পশ্চিমবঙ্গের বুকে মুসলিম জাতিসত্তা রাজনীতি প্রকাশ পায়? সেটাই দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, সোমনাথ মিত্র, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। দেখুন, শুধু তৃণমূলের নয়, বামেদের 34 বছরের রাজ্যপাটের পেছনেও কিন্তু অন্যতম বড় প্রধান স্তম্ভ ছিল মুসলিম ভোট ব্যাংক। কিন্তু পরপর কয়েকটা ধাক্কার অভিঘাতে সেই নিবিড় সমর্থন, দশকের পর দশকের সমর্থন কার্যত ছিন্ন ভিন্ন হয়ে পড়ে। প্রথমে সাচার কমিটির রিপোর্ট, তারপর রিজওয়ানুরের ঘটনা, তারপর নন্দীগ্রামে পুলিশের গুলি সংখ্যালঘু সমর্থনের কফিনে শেষ পেরেক পুঁতে দেয়। উল্টো দিকে এখন তৃণমূলের বিরুদ্ধে এই কামাল সাহেবের যে অভিযোগগুলো যে সংখ্যালঘু ক্ষোভ সংগঠিত হচ্ছে, তাদের দাবি তারা মূলত 3টে কারণ বলছেন। 1, ওয়াকফ ইস্যুতে বিশ্বাসভঙ্গ, 2, এসআইআর ইস্যুতে আপোষ এবং ওবিসি কোটার সুবিধে হারানো। কিন্তু আদৌ এই 3টে বিতর্কিত ইস্যুকে পুঁজি করে বাস্তবে তৃণমূলের মুসলিম ভোট ব্যাংক এখনও শেষ নির্বাচন অবধি যা অটুট, তাকে টলানো যাবে? আমার পরবর্তী বক্তা বিশ্লেষক অধ্যাপক রবীন্দ্রনাথ দা কি বলেন? পশ্চিমবঙ্গে স্বাধীনতা পরবর্তী যদি রাজনীতি আমরা দেখি, তাহলে মুসলমানদের অবিসংবাদী নেতা, ক্যারিজম্যাটিক লিডার ছিলেন এবিএ গনি খান চৌধুরী। কিন্তু সারা জীবন তিনি ধর্মনিরপেক্ষ রাজনীতি করে গেছেন কংগ্রেসের হাত ধরে। অন্যদিকে মুসলমান সম্প্রদায়ের দিকে তাকালেও কিন্তু একটাই জিনিস দেখা যায়, তারা প্রথমে কংগ্রেস, পরে বাম এবং তারপরে তৃণমূল, এই 3টে দলকে সমর্থন করে গেছে ধারাবাহিকভাবে। তাদের মূল ইস্যু ছিল সুরক্ষা। কিন্তু 2026-এ মানে 2021 পর্যন্ত এটাই ঘটেছে। 2026-এ কিন্তু ভোটটা হতে চলেছে, মনে রাখবেন, ধর্মের ভিত্তিতে। এবং এই ধর্মের ভিত্তিতে যখন ভোটটা হতে চলেছে, তখন যে প্রশ্ন আসছে যে নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবির, এই দুয়ের হাত ধরে মুসলমান জাতিসত্তার উত্থান হবে কিনা। দেখুন, মুসলমানরা এই জাতিসত্তার উত্থান হবে কিনা বুঝতে গেলে মনে করে রাখতে হবে যে তারা কিন্তু এবার আরেকটু বেশি কিছু চাইছেন। অর্থাৎ তারা চাইছেন যে ক্ষমতার ভাগীদার হতে। এতদিন পর্যন্ত তারা সুরক্ষার ভিত্তিতে, অর্থাৎ কে তাদের বাঁচাবে অন্যদের হাত থেকে, বিজেপির হাত থেকে, এইটার দিকে গুরুত্ব দিয়েছেন। এবার বলছেন তারা তাদের যে সংখ্যা, মানে তাদের যে সমানুপাতিক হারে তারা ভাগটা পেতে চান, তাদের ক্ষমতার ভাগ পেতে চান। এবং এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে হুমায়ুন কবির পরিষ্কার বলেই দিয়েছেন যে বিজেপির জুজু দেখিয়ে লাভ নেই, বিজেপি বাঘও নয়, ভাল্লুকও নয়। সে জায়গায় 2011 সালে হুমায়ুন কবিরই বলছেন যে পশ্চিমবঙ্গের তৃণমূল তার মন্ত্রিসভায় যতজন মুসলমান মন্ত্রীকে রেখেছিল, 2025-এ এসে দেখা গেল তার অর্ধেকও নেই। অর্থাৎ বরং ক্ষমতার ভাগ কমছে, মুসলমান জাতিসত্তাকে অবহেলা করা হচ্ছে। এই জায়গাটার থেকেই কিন্তু তারা আসতে শুরু করেছেন। এবং এই জায়গায় কিন্তু মনে রাখতে হবে জাতিসত্তার ভিত্তিতে ভোট হয়। কারণ ভাঙড়ে 2021 সালে নওশাদ সিদ্দিকী প্রায় 100% মুসলমান জায়গায় বেরিয়ে এসেছিলেন, শুধুমাত্র মানে তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়েছিলেন এই জাতিসত্তার ভিত্তিতেই। রবীন্দ্রনাথ, আমি যদি উল্টো যুক্তি দিই যে এক হচ্ছে ধরুন মুর্শিদাবাদের দশকের পর দশক নেতা ছিলেন অধীর চৌধুরী, মুসলিম প্রধান কেন্দ্র থেকে চিরকাল জিতেছেন। প্রিয়রঞ্জন দাসমুন্সি দিনাজপুরের যেখান থেকে দাঁড়াতেন, বলছি যে মুসলিম অধ্যুষিত শুধু নয়, মেজরিটি মুসলমান, তারা প্রিয়রঞ্জন বা অধীর চৌধুরীকে তাদের নেতা মনে করেছেন। হ্যাঁ, কিন্তু এইবারে কিন্তু মানে যে বাইনারি পলিটিক্স, যে বাইনারি ইডিওলজিতে চলে এসে, মানে এখন বলছেন চেঞ্জ হয়ে গেছে না 2026 2021 পর্যন্ত। কারণ মনে রাখতে হবে এখন কিন্তু বিজেপি বারবার করে বলছে जो हमको साथ है हम उसका साथ है এবং হিন্দু জাগো এবং অন্যদিকে বলছে গর্ব সে কহো হাম হিন্দু হয়। এটা শুভেন্দু অধিকারী ধারাবাহিকভাবে বলে গেছেন। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা দেখি যে তৃণমূল মানে যদি এই জোটটা হয়, অর্থাৎ একদিকে নওশাদ সিদ্দিকী, অন্যদিকে হুমায়ুন কবির, এদের যদি জোট হয়, তাহলে কিন্তু একটা ভাগ
নিশ্চিতভাবে মুসলমান ভাগ চলে আসবে এদের জোটে, এটা নিশ্চিত। অন্যদিকে বিজেপির যদি এই যে জাগো হিন্দু জাগো বলে বারবার করে চিৎকার হচ্ছে এবং বারবার করে এই প্রচারে তো একটা কাজ হয়ই, এটা মানতেই হবে। তাতে যদি হিন্দুর একটা অংশ জেগে যায় সেটা কিন্তু মানে সিপিএম থেকেও কাটবে না, কংগ্রেস থেকেও কাটবে না, সেটা তৃণমূল কংগ্রেস থেকেই কাটবে। সুতরাং এই দুটো যদি যুক্ত হয়, একদিকে হিন্দু ভোট কিছুটা হিন্দু জাগোর জন্য কাটলো, আর অন্যদিকে মুসলমান ভোটে থাবা বসালেন এই নৌসাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবির, তাহলে কিন্তু তৃণমূলের আশু বিধানসভা ইলেকশনে অর্থাৎ 2026-এর ইলেকশনে একটা সমূহ বিপদ আছে, এটা যে কোনো সাধারণ বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানুষও বলতে পারে। ঠিক, সম্ভাবনা আছে, কিন্তু মানুষ কি করবেন সেটা মানুষই সিদ্ধান্ত নেন। তার কারণ রাম মন্দির হওয়ার পর অযোধ্যায় নয়তো বিজেপি হেরে যেত না, মানে আমি বলছি সমস্ত হিন্দু ভোট তো কনসলিডেট হওয়ার করে যেত। আবার এটা ঠিকই যে একেবারে এর উল্টো উদাহরণও সমানভাবে দেয়া যায়, কিন্তু আমার কথা যে দুজনের নাম বললেন হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকী, একটা কি ইন্টারেস্টিং ফ্যাক্ট জানেন, দুজনেই ব্রিগেডে সভা করতে চাইছেন। আমি জানি না রাজ্য রাজনীতিতে প্রতিষ্ঠা পাওয়া বা জোট গঠনের ক্ষেত্রে ব্রিগেড কত বড় ফ্যাক্টর, বারবার ব্রিগেড ইতিহাসের সাক্ষী হয়েছে, কিন্তু এই ব্রিগেড অভিযান দুজনের ক্ষেত্রেই প্রস্তাবিত ব্রিগেড অভিযান নিয়ে এই দুজনের ক্ষেত্রে কে কি বলছেন দেখব। আপনাদের সাথ নিয়ে আবার আপনাদেরকে নিয়ে কলকাতায় আমরা ব্রিগেড ময়দান ভরাবো অধিকারের জন্য। ব্রিগেড রাজ্য রাজনীতির বহু অধ্যায়ের সাক্ষী এই ময়দান। 26-এর বিধানসভা নির্বাচনের আগে সেই ব্রিগেডই বাকযুদ্ধের কেন্দ্রে। এবার ব্রিগেড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়েছেন রাজ্যের দুই মুসলিম বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবির। 9-এর দশকে ব্রিগেড থেকে বামেদের মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিধানসভা ভোটের আগে হুঁশিয়ারি দিয়েছেন ভরতপুরের বিধায়ক এবং জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। মমতা ব্যানার্জির মৃত্যু ঘণ্টা সেখান থেকেই বাজাবো। বুধবার শহীদ মিনার চত্বরে সভা করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, যেখানে ভিড় করেছিলেন কাতারে কাতারে সমর্থক। এখান থেকেই ব্রিগেড নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন নওশাদ সিদ্দিকী। আপনারা সাথ দিলে শুধু ভাঙড় থেকে নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 2026 বিধানসভায় ডবল ডিজিটের বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পাচ্ছে। আপনাদের সাথ নিয়ে আবার আপনাদেরকে নিয়ে কলকাতায় আমরা ব্রিগেড ময়দান ভরাবো অধিকারের জন্য। এরপরই ব্রিগেড নিয়ে সরব হয়েছেন আরেক মুসলিম বিধায়ক হুমায়ুন কবির, যিনি সম্প্রতি ব্রিগেডে সভা করার ডাক দিয়েও শেষ অবধি অনুমতি পাননি বলে দাবি করেন। 21শে মার্চের পরে 24 থেকে 31শে মার্চের মধ্যে ওই ব্রিগেড ময়দানের এনওসি নিয়ে হুমায়ুন কবিরের পার্টি তাদের সঙ্গে যারা জোট সঙ্গী থাকবে, জোটটা আগেই করতে হবে, তাহলে সেই জোট সঙ্গীদের নিয়ে 10 লাখ বলেছি, 10 লাখ লোকই এনে ব্রিগেডে সভা করে দেখাবো। রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, তবে কি ব্রিগেডে এক মঞ্চেই দেখা যেতে পারে হুমায়ুন কবির আর নওশাদ সিদ্দিকীকে? 2021 সালে সিপিএম এর সঙ্গে জোট বেঁধেছিল আইএসএফ। কংগ্রেস সিপিএম আইএসএফ এর সভা হয়েছিল ব্রিগেডে, যেখানে বক্তব্য রেখেছিলেন আইএসএফ এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী। এবার কি ফের ব্রিগেডে দেখা যাবে হুমায়ুন কবির নওশাদ সিদ্দিকীর জোটের সভা? যদিও তৃণমূল বিজেপি কেউই এতে গুরুত্ব দিচ্ছে না। কোনো সংখ্যালঘু মানুষ বা নেতা যদি কোনো ধর্মীয় অনুষ্ঠান করেন, ধর্মীয় অনুষ্ঠানে মানুষ যাবে। ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া আর ভোট বাক্সে ভোট দান দুটো এক হয় না। এটা বিজেপির কালচার, যে ধর্ম আর রাজনীতিকে গুলিয়ে দেওয়া। আর বিজেপির কাউন্টার ন্যারেটিভ হচ্ছে হুমায়ুন কবির, আইএসএফ, নওশাদ সিদ্দিকীরা। মুসলিম নেতাগুলো আপনি দেখছেন সব মমতা ব্যানার্জির তৈরি নেতা। যেই মাত্র আপনার ইলেকশন মিটে যাবে সব দেখবেন ঝাঁকের কই ঝাঁকে মিলে গেছে। 1988 সালে ব্রিগেডের মঞ্চে হাত ধরেছিলেন বিশ্বনাথ প্রতাপ সিং, জ্যোতি বসু এবং অটল বিহারী বাজপেয়ী। 26-এ কি এরকমই অভিনব কোনো হাত মেলানোর সাক্ষী থাকবে ব্রিগেড? সেটাই দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। আচ্ছা, অঙ্কটা কি দেখুন, পশ্চিমবঙ্গে 294টা আসনের মধ্যে কম বেশি 70টা আসনে একেবারে নির্ণায়ক ফ্যাক্টর হচ্ছে মুসলিম ভোট। এছাড়াও প্রায় 30টা আসনে কম বেশি বড় ফ্যাক্টর মুসলিম ভোট। অর্থাৎ সাধারণভাবে তৃণমূল কংগ্রেসের খেলাটা শুরুই হয় 70 থেকে 100টা আসনে এগিয়ে থেকে। কিন্তু এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে গত কয়েক মাসে নতুন প্রবণতা হিসেবে যা উঠে এসছে সেটা হচ্ছে সরাসরি মন্দির মসজিদের রাজনীতি। এখন কথা হলো, এই রাজনীতির কি প্রভাব পড়তে চলেছে এ রাজ্যে 26-এর ভোটে? আমার পরবর্তী বক্তা রাজা গোপালদার কি মনে হচ্ছে? সুমন, দেখো যে আমাদের যখন অবিভক্ত বাংলা, তখন কিন্তু মুসলিম সত্তা নিয়ে রাজনীতি হয়েছে একদম। কিন্তু মানে যখন স্বাধীন হয়ে যায় দেশ, তখন মুসলমানরা ভাবে যে আলাদা করে সত্তার প্রয়োজন নেই,
কেননা দেশ তো স্বাধীন হয়েছে এবং ধর্মের ভিত্তিতে স্বাধীন হয়েছে, এবং তারা থাকার কথা ভাবে যে জনসংখ্যার রেশিও পাল্টে গেল, রেশিও পাল্টেছে, এবং তারা যারা ক্ষমতাসীন কংগ্রেসের সঙ্গে থেকেছে, পরে বামেরা আসলে তাদের সঙ্গে, এবং তারপরে তো তৃণমূলের সঙ্গেই গেছে, এটা আমরা দেখেছি। কিন্তু কিছু জায়গায় আমি উচ্চ করেই বলতে চাই, কেরালাতে মুসলিম লীগ কিন্তু দীর্ঘদিন মানে কংগ্রেসের সঙ্গে আছে, তাদের একটা মুসলিম সত্তাকে ধরে রাখার চেষ্টা। মুসলিম লীগের মানে এডুকেশনাল ইনস্টিটিউশন, সোশ্যাল ইনস্টিটিউশন, হেলথ ইনস্টিটিউশন দেখা, IUML, হ্যাঁ IUML এক্স্যাক্টলি, IUML ইন্ডিয়ান ইউনিয়ন অফ মুসলিম লীগ, যাই হোক, সেটা তাদের করেছে। আপনাকে বোঝাতে হবে যে আপনি যে সত্তার কথা বলছেন তাদের জন্য সত্যিকারের দরদি। রাজনীতি ভোটের জন্য রাজনীতি করব আর তাদের জন্য কিছু করব না। AIUDF তারা কিন্তু একসময় বিরাট নাম কিনেছিল আসামে। এই আজমল, বদরুদ্দিন আজমল, তার নিজের বিরাট একটা মানে সোশ্যাল এডুকেশনাল কোচিং সেন্টার নানানভাবে আছে, তারা সেবা করে গেছে। যদিও গত নির্বাচনে কংগ্রেসের কাছে কিছুটা হেরেছে, কিন্তু তাদের একটা বেস তারা তৈরি করেছে। হায়দ্রাবাদী যারা তেলেঙ্গানাতে, সেখানেও তারা কিন্তু একটা ভিত্তি তৈরি করেছে, অর্থাৎ সামাজিক ভিত্তি, এডুকেশনাল ইনস্টিটিউশন, হেলথ ইনস্টিটিউশন, হেলথ দিয়ে মানুষকে দেখা। কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যারা মুসলিম সত্তার কথা বলেছেন ঠিক সেভাবে তাদেরকে মানে ভোট চাইবার কথা বলেছেন, কিন্তু সেই সত্তাটাকে কেউ মানে তুলে ধরার চেষ্টা করেনি। এই প্রথম আমরা দেখলাম যে দুটো মেশানো হলো, একটা হচ্ছে মুসলিমদের পিছিয়ে পড়া, এবং একই সঙ্গে যে মুসলিম হিন্দুর মধ্যে যে হেরে যাওয়ার ব্যাপার, সেটা সিম্বল হচ্ছে বাবরি মসজিদ, সেটাকেও তুলে ধরা, যে আমরা হারিনি। মুসলমানদের মধ্যে এই ধর্মের জায়গাটাকে ধরে রাখা, যে আমরা হারিনি, সেটাকে আমি তুলে ধরছি। আবার একই সঙ্গে এই পিছিয়ে পড়া, সেই পিছিয়ে পড়া ব্যাপারটা যেটা রাজেন্দ্র সাচার কমিটি তুলে ধরেছিল, সেগুলোকে ভালোভাবে তুলে ধরা হয়েছে। অর্থাৎ যে মুসলমানদের যে একটা সত্তা আছে, সেই সত্তাটাকে জাগিয়ে তুলতে হবে। এতকাল আমরা ভেবেছিলাম হুমায়ুন কবির বুঝি একা থাকছেন, কিন্তু আজকে দেখা গেল নৌশদ যে ধরনের কথা বলছেন, আমার ভীষণ ভালো লেগেছে নৌশদের বক্তব্য। আমি ছেলেটাকে খুব খুব সম্মান করি, ভালো লাগে ছেলেটাকে, স্নেহ আছে আমার প্রতি। আজকে যেভাবে বুঝিয়ে বলেছে যে মুসলমানকে খালি এই বোমা ছড়ার জন্য তাদের শিক্ষিত হতে হবে, আর বৈজ্ঞানিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, বড় হতে হবে, এই যে আহ্বান জানিয়েছেন, আমি এটাই বুঝতে পারছি যে একটা নতুন শিক্ষার চেতনা এটা তুলে ধরার চেষ্টা করছে। মুসলমান খালি বোমা ছড়ার জন্য নয়, মুসলমান তার নিজস্ব অধিকার আছে, সে ভারতবর্ষকে দীর্ঘদিন শাসন করেছে, তার সেই সত্তাকে যদি কেউ তুলে ধরতে চায় তাহলে অসুবিধা কিছু নেই, তাই না? তাদেরকে খালি আমি ব্যবহার করব, মুয়াজ্জিম ভাতা দেবো আর ইমাম ভাতা দেবো, তাতেই আমি মুসলমানদের জন্য দরদি হয়ে গেলাম, সেটা প্রমাণ করা সঠিক। আজকাল মুসলমান বুঝতে পারছে যে সেটা সঠিক নয়। তুমি আমাদের দিচ্ছ, আবার এত মন্দির টন্দির, যেটা হুমায়ুন বলছে, এত মন্দির টন্দির করছে, তোমার লক্ষ্যটা কি বোঝা যাচ্ছে না। এই প্রসঙ্গে একটা কথা খালি বলে রাখি, বামেরা তো 34 বছর শাসন করেছিল, ছোট্ট খবর, রেগে যাবার কিছু নেই। আমাকে অনেকেই প্রশ্ন করেছিল, টপ পলিট ব্যুরো 2008-এর আগে কোনো মুসলমান কেউ ছিল না, মোহাম্মদ আমিন এসেছিল, এবং সিপিএম যখন 77 সালে ক্ষমতায় আসে মাত্র 15 কি 16 জন MLA ছিল, ওদের হাইয়েস্ট পিক ছিল 2006 25 জন MLA, তৃণমূল দিয়েছে 43টা MLA। যাই হোক, এটা কোনো কোনো পরিচয় নয় যে আমি বেশি মুসলমান দরদি, তবে বোঝা যাচ্ছে যে ব্যবহার, আমি যদি ক্ষমতায় নিয়ে আসি, ক্ষমতায় অনেক যাকে বলে, আমি মুসলমানদের বলতে পারছি দেখো আমি ক্ষমতায় নিয়ে এসেছি, তোমাদের এই জায়গায় নিয়ে এসেছি, তোমরা এবার আমাকে ভোট দাও। অর্থাৎ ব্যবহারটা ঠিক মতন করা হয়েছে, যেটা হয়তো বামেরা করতে চায়নি, এবং তারা পলিট ব্যুরো তো কারোকে রাখেনি। এমনকি কাকাবাবু, ওর শরীর খারাপ ছিল, 73 সাল পর্যন্ত বেঁচে ছিলেন, 64-এ পার্টি তৈরি হয়েছে, উনি পলিট ব্যুরোয় ঢোকেননি। তো বোঝাই যাচ্ছে যে ধর্মটা সিপিএম কোনোদিন করতে না চাইলো, কিন্তু মুসলমানদের সঙ্গে রেখেছিল, বলতে পেরেছিল যে আমাদের সঙ্গে ছাড়া থাকলে তোমাদের বিপদ আছে। ঠিক, আমি ছত্রবাবু উত্তর দেবে, কিন্তু আমি বলছি এই উল্টো দিকটা, কয়েনের উল্টো দিকটা কামাল সাহেব, জাতিসত্তার রাজনীতি সম্পর্কে সব থেকে, এবং মেক নো মিস্টেক, আমি মুসলমান জাতিসত্তা, হিন্দু জাতিসত্তা দুক্ষেত্রেই বলছি, তার সঙ্গে আরেকটা জিনিস যোগ হয় অনেক সময়, যেটা মারাত্মক, এবং আমি বলছি এটার বহু নেতিবাচক প্রভাব পড়ে, সেটা হচ্ছে ধর্মীয় গোঁড়ামি। আমি বলছি জাতিসত্তার রাজনীতিতে নিঃসন্দেহে ইটসেলফ কোনো আপত্তির কিছু নেই, কিন্তু আমি বলছি এর সঙ্গে ধর্মীয় গোঁড়ামি এবং পরধর্ম বিদ্বেষ যোগ হলে সেটা মারাত্মক হতে পারে। আপনারা কতটা সচেতন? দেখুন যে
আপনি মন্দিরের রাজনীতি শুরু করলেন, 3টে মন্দির, তাহলে হুমায়ুন কবির সেখানে যদি একই দলের এমএলএ হয়ে, না না, আমি কে ঠিক কে ভুলে যাচ্ছি না, ডিম আগে না মুরগি আগের বিতর্ক হবে যে আপনি একটা করেছেন আমি একটা করেছি, কিন্তু দুক্ষেত্রেই আমি আবার বলছি হিন্দু জাতিসত্তা মুসলমান জাতিসত্তা দুক্ষেত্রেই ধর্মীয় গোড়ামি এবং পরধর্ম সহিষ্ণুতার অভাব যদি থাকে না, তাহলে এই দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে যেতে এটা কাম্য নয়, এটা কোনোভাবেই কাম্য নয়। যারা ধর্মপ্রাণ মুসলমান তারা কোরআনের মধ্যে বুঝতে পারবে, যে পড়লেই তারা বুঝতে পারবে যে কেউ যে একেবারেই সকল ধর্মকে সম্মান করে শ্রদ্ধা করে, এটা একেবারে আমি একমত। কোনো ধর্মগ্রন্থই ঘৃণা শেখায় না, কিন্তু মুশকিলটা হয় সেই ধর্ম রাজনীতি কাছাকাছি এলে ওই ঘৃণাটার জন্ম হয় অথবা জন্ম দেয়া হয়। আমি বলি, আমি রাজা গোপাল বাবুর সব সমালোচনা উড়িয়ে দিচ্ছি না, আমি ইনফ্যাক্ট আমি আপনার সাথে যোগ করছি, খালি মুসলমান মানুষের প্রতিনিধিত্ব নয়, আমাদের পলিট ব্যুরোতে কোনো মহিলা প্রতিনিধিও আরও আগে আসলে ভালো হতো, অনেক দেরিতে এসছে, এবং এইটা সম্পর্কে আমাদের পার্টি সচেতনভাবে আমরা চেষ্টা করেছি এটাকে পরিবর্তন করার। এই সমালোচনা গ্রহণ করতে আমার কোথাও কোনো আপত্তি নেই, কিন্তু আমি তার পাশাপাশি আপনাকে এটাও বলি, ভারতের জনসংখ্যার 0.3% হচ্ছে শিখ। সেই শিখ সম্প্রদায়ের একজন মানুষ হরেকৃষ্ণ সিং সুরজিৎ আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি হয়েছিলেন। সুতরাং আমি বলছি যে আমাদের পার্টির কাছে কখনো এই প্রশ্নটা এইভাবে কখনো আসেনি, আমি সমালোচনা গ্রহণ করছি। এবার দ্বিতীয় কথা আমি এখানে বলছি, আমরা না একটা ব্র্যাকেটের সমান নওশাদ আর হুমায়ুন কবিরকে নিয়ে আলোচনা করছি। আমি বলছি নওশাদের এমএলএ জবে থেকে হয়েছে বা রাজনীতি জবে থেকে তবে থেকে আজ পর্যন্ত নওশাদ কি এমন কোনো কথা বলেছে যেটা কিনা দেখিয়েছে যে ও একজন মুসলিম লিডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে মুসলিম মানুষের ধর্মীয় সেন্টিমেন্টের ভোট চাইছে? কোনো কথা, কোনো হিন্দু বিদ্বেষী মন্তব্য বা আলাদা করে মুসলমানকে কোনো প্রায়োরিটি দিতে হবে জাতীয় কোনো দাবি, কোনো আবদার কোনোদিন কেউ দেখাতে পারবে না। নওশাদের সাথে আমাদেরও লোকসভা ভোটের সময় জোট হয়নি, 2-4টে প্রশ্নে মত আমাদের মেলেনি, কিন্তু সৎভাবে বলতে গেলে কিন্তু স্বীকার করতেই হবে আব্বাস সিদ্দিকী কিন্তু বলেছে। এক সেকেন্ড, আমি নওশাদের কথা বলছি, আমি আব্বাস সিদ্দিকী নাটা আপনি বললেন, আমি বলছি নওশাদের সেকুলার ক্রেডেন্সিয়াল নিয়ে কিন্তু কোনো প্রশ্ন করার সুযোগ কারণ নেই। হুমায়ুন কবিরের 100 বার ওনার ওই যে মন্তব্য 70-30% জঘন্য মন্তব্য, এবং পরবর্তীকালে উনিই বলেছেন, যদি ওনার কথা সত্যি হয়ে থাকে, যে আমাকে মমতা ব্যানার্জি ওই নির্দেশ দিয়েছিল অজিত চৌধুরী মোহাম্মদ সালিমকে হারানোর জন্য। কিন্তু আমি জাস্ট এই কথা শেষ করে নিই, আমার 5 সেকেন্ড। কিন্তু আমি বলছি যে বারবার করে এটা বড়াই করছে 2021 আমরা বিজেপিকে হারিয়েছি, হারানোর পরে কি করলেন দাদা? এনআরসির বিরুদ্ধে লড়াই করছিল, অনিশ খানকে খুন করলেন, আর এনআরসি হুমকি দিচ্ছে। হয়েছে সেই আজকের যে আলোচনা, সেখানে শুধু এটাই বলবো, এই বাংলার মাটিতে শ্যামা সঙ্গীত নজরুল ইসলাম লেখে, তাই দিয়ে কালী পুজোর মন্দিরে বাজে, এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আব্বাস আগেই আগে বলেছিলেন যে ভাগিদারির সরকার চাই, দিনের শেষে তারা পরিবর্তন হবে না। ঠিক, আমি বলছি বিজেপিকে হারিয়েছে মমতা ব্যানার্জি, এ কথা যেমন ওরা মানে খুব বিরাট করে প্রচার করছে, সেরকম ওদের মাথায় রাখা উচিত মমতা ব্যানার্জি নিজেও হেরেছে বিজেপির কাছে। আমার প্রশ্ন যেটা হচ্ছে, এই বাংলায় শ্যামা সঙ্গীত বাজে, নজরুল ইসলামের লেখা, এতে কোনো আপত্তি ছিল না, কিন্তু এই বাংলায় দাঁড়িয়ে হিন্দুকে গন্ধা ধর্ম যেদিন মমতা ব্যানার্জি আমি একটা কথাই বলি, এই যে কবি ভাবনা, এই যে নজরুল লিখেছিল এই করে, এই যে যেমন সাচার কমিটিতে দেখিয়ে দিয়েছিল ওই 5.7%, আর এখানে সাক্ষরতার হার এই যে 11 থেকে 15 বছরে মুসলমানদের সাক্ষরতার হার কি বেড়েছে, মুসলমানদের বেকারত্ব কোথায় কমেছে, উচ্চ পুলিশের বা পুলিশের উচ্চ জায়গায় বা অফিসারদের উচ্চ অফিসার ব্যুরোক্রেসিতে কোথায় মুসলমানদের মিলিয়ে আগে 1.6% ছিল, সেটা বেড়ে 9.01%। আবার বলছি, এই একাধিক প্রশ্ন আমরা তুলে দিয়েছিলাম ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম থ্রেডের মাধ্যমে। আমি দ্রুত একবার দেখে নেব কোন প্রশ্নের কত শতাংশ মানুষ কি বলছে। দেশভাগের প্রায় 8 দশক পর 26শে ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে ফিরে আসছে মুসলিম জাতিসত্তার রাজনীতি। 83% মানুষ মনে করছেন হ্যাঁ এই রাজনীতি ফিরে আসছে পশ্চিমবঙ্গে। 15% মানুষ তা মনে করছেন না, 2% মানুষ বলতে চান। নওশাদ সিদ্দিকী বিধানসভা ভোটে হুমায়ুন কবিরের সঙ্গে জোট বাঁধ দিলে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংক কি ধাক্কা খাবে?
ধাক্কা খাবে এমনটা মনে করছেন 87% মানুষ, খাবে না এমনটা মনে করছেন 11% মানুষ, বলতে চাননি 2%। পরের মন্তব্য ছিল, আগে মহাজোটের ডাক দিয়েছিলেন হুমায়ুন কবির, এবার তৃণমূল বিজেপির বিরুদ্ধে সিপিএম কংগ্রেসকে পাশে চাইলেন নওশাদ সিদ্দিকী। মহাজোট হলে বেশি ক্ষতি কার? তৃণমূলের বেশি ক্ষতি এমনটা মনে করছেন 79% মানুষ, বিজেপির বেশি ক্ষতি এমনটা মনে করছেন 16% মানুষ, বলতে চাননি 5%। শহীদ মিনারে আইএসএফ এর কর্মসূচি, সল্টলেকে আশাকর্মীদের জমায়েত, কাজের দিন চরম ভোগান্তি সাধারণ মানুষের। কলকাতায় রাজনৈতিক কর্মসূচির জন্য কি নির্দিষ্ট দিন বেঁধে দেওয়া উচিত? 76% মানুষ বলেছেন হ্যাঁ, দিন বেঁধে দেওয়া উচিত, 24% মানুষ মানতে চাননি। পরের মন্তব্য, সম্প্রতি মহারাষ্ট্র জুড়ে পুরো ভোটে ব্যাপক সাফল্য পেয়েছে আসাউদ্দিন ওয়েসির মিম, দাগ কেটেছে সংখ্যালঘু ভোটে। পশ্চিমবঙ্গে তৃণমূলের সংখ্যালঘু ভোটে ধাক্কা দিতে পারেন হুমায়ুন কবিররা। 78% মানুষ বলেছেন ধাক্কা দিতে পারেন না এমনটা মনে করছেন 18% মানুষ, বলতে চাননি 4%। এবার যাব মন্তব্যে। আবার বলছি, ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড, আপনাদের কি মন্তব্য আছে দ্রুত কয়েকটা মন্তব্য পড়ে নেব। প্রবাল ঘোষ তিনি লিখছেন, জাতিসত্তার রাজনীতি থেকে বেরিয়ে উন্নয়নের রাজনীতি এ রাজ্যে কোনোদিন কি সম্ভব হবে? শঙ্কর ভৌমিক লিখছেন, নওশাদ আর হুমায়ুন এক হলে ভোট কাটাকাটিতে সব থেকে বেশি ফায়দা বিজেপি। অরিন্দম চৌধুরী লিখছেন, 1.5 দশক ধরে যা তৃণমূলের মজবুত ভোট ব্যাংক, রাতারাতি তাতে কোনো ভাঙন ধরবে না। কৌশিক সেনগুপ্ত লিখছেন, নওশাদ সিদ্দিকী ব্রিগেডে সমাবেশ করলে তা কতটা সফল হয় সেটাই দেখার। দীপ সাহা লিখছেন, মহাজোট হলে বাম কংগ্রেসের খাতা খোলার সম্ভাবনাও জোরালো বলেই মনে হয়। ঠিক এখান থেকে আমি আমার পরের বিষয়ে যাব, সেটা অবশ্যই গোটা দিন ধরে আশাকর্মীদের যে আন্দোলন চলল, একেবারে পরিষ্কার সেই আন্দোলন কিভাবে আজকের পুলিশ ট্যাকেল করলো, এবং তারপর একাধিক প্রশাসনের দিক থেকে অবশ্যই রাজনৈতিক প্রশ্নও আসবে, এবং তার সঙ্গে এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে এসআইআর সংক্রান্ত একটা বড় খবর আসছে, যাব তাতে, কিন্তু তার আগে আশাকর্মীদের আজকের আন্দোলন। আমরা সরকারকে উল্টে দেব, সরকার যদি আমাদের কথা না করে। মাসখানেক পরে হাই ভোল্টেজ বিধানসভা ভোট, তার আগে ক্রমেই তপ্ত হচ্ছে এ রাজ্যের মাটি। একদিকে তৃণমূল বিজেপি বিরোধী জোটের ডাক দিয়েছেন রাজ্যের 2 মুসলিম বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবির, যার জেরে তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে ভাঙন ধরতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। এর মধ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পথে নামলেন আশাকর্মীরা, যা দেখে অনেকে প্রশ্ন তুলছেন, তৃণমূলের মহিলা ভোট ব্যাংকে কি এর প্রভাব পড়তে পারে? আমাদের এতগুলো মানুষ, তাদের এতগুলো পরিবার আছে, সাথে আমরা যাদের হাজার লক্ষে পরিষেবা দেই তারাও আমাদের পক্ষে আছে। আমরা সরকারকে উল্টে দেব, সরকার যদি আমাদের কথা না করে। ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন, কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য, বকেয়া ইনসেন্টিভ মেটানো, মাতৃত্বকালীন ছুটি সহ একাধিক দাবিতে রাজ্য জুড়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন আশাকর্মীরা। বুধবার তাদের আন্দোলন ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। কোথাও ব্যারিকেডে লৌহ কপাটের উপরে উঠে যান আশাকর্মীরা, কোথাও ঠেলে সরিয়ে দেওয়া হয় ব্যারিকেড। সরকার আমাদেরকে ভয় পেয়েছে, কারণ আমাদের দিতে পারবে না কিছু, আমরা বুঝে গেছি। এইগুলো ওই যে উন্নয়নের পাঁচালী, ওই পাঁচালী কানের মধ্যে দেবে। সেন্ট্রাল ডিভিশনে আজকে কোনো প্রোগ্রাম ছিল না পারটেনিং টু আশাকর্মী, আঙ্গনবাড়ি ও আইসিডিএস। এটা আচমকাই এখানে চলে এসেছে বলে আমরা আটকে দিয়েছি। বৈঠকের সময় পেরিয়ে যাওয়ায় স্বাস্থ্য ভবন না গিয়ে ধর্মতলা পর্যন্ত মিছিল করার সিদ্ধান্ত নেন, কিন্তু ধর্মতলাতেও ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। বর্বর সরকার, ইতর পুলিশ মহিলাদের উপরে যেভাবে অত্যাচার করেছে গোটা রাজ্য জুড়ে, আশা মা দিদি বোনেদের উপরে, এটা সমর্থন করা যায় না। আর কয়েকদিন আছে, এপ্রিল মাসে বিদায় হবে। কোথাও যেন মনে হচ্ছে মানুষের কণ্ঠকে রোধ করব, খুশি মতন যা খুশি করব। বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। রাজ্যের 2 লক্ষ কোটি টাকা বকেয়া কেন্দ্র এখনো দিচ্ছে না, ফলে শুধু আশাকর্মীরা নন, আরো অনেক জায়গায় অনেক কিছু করার ইচ্ছা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, আরো অনেককে অনেক রকম সুবিধা দেওয়ার, সেটা তিনি দিতে পারছেন না। এখন আমাদের তরফ থেকে একটা অনুরোধ বা আবেদন, যে আশাকর্মীরাই ভোটের মুখে কোনো বঙ্গ বিরোধী শক্তির, তৃণমূল বিরোধী শক্তির কোনো প্ররোচনায় দয়া করে পা দেবেন না। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে,
আশা কর্মীদের এই ক্ষোভের প্রভাব কি তৃণমূলের মহিলা ভোট ব্যাংকে পড়তে পারে? 2024 সালের লোকসভা ভোটের সময়কার পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গের 7,53,427 জন ভোটারের মধ্যে মহিলা ভোটারের সংখ্যা 3,70,53,502, অর্থাৎ প্রায় অর্ধেক। এই মহিলা ভোট নিজের দিকে টানতে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প চালু করেছে তৃণমূল সরকার, যা 2021 সালে তাদের ব্যাপক ডিভিডেন্ড দিয়েছে। কিন্তু আশা কর্মীদের এই ক্ষোভ দেখার পর অনেকে প্রশ্ন তুলছে, এবার কি ছবিটা একটু হলেও আলাদা? সুকান্ত মুখোপাধ্যায়, সন্দীপ সরকার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বিষয়টা এই জায়গায় যে পুলিশ অতি সক্রিয় হয়ে, অতি তৎপর হয়ে কাল রাত থেকে অ্যাকচুয়ালি অপারেশন শুরু করেছেন এবং এই আশাকর্মীদের ট্রেন থেকে, কার্যত বাস থেকে, গাড়ি থেকে থামিয়ে নামিয়ে দিয়েছেন, তারা যখন বিডিও অফিস ভাঙা হচ্ছে, আজকেও একাধিক অফিস ভাঙচুর চালানো হয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হচ্ছে, পুলিশের আইসির মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, তারা সক্রিয় হচ্ছেন না। এ বিস্ময়কর। এবং একেবারে স্পষ্ট যেটা বলছিলাম, যে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ স্মরণ করিয়ে রাজ্যকে এই মুহূর্তে কড়া বার্তা দিচ্ছে নির্বাচন কমিশন। এসআইআর পর্বে আইন শৃঙ্খলার অবনতি বরদাস্ত করা হবে না, বিশৃঙ্খলা এবং গাফিলতিতে কড়া পদক্ষেপ নিতে হবে। রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের সমস্ত নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এসআইআরের জন্য পর্যাপ্ত কর্মী মোতায়েন করতে হবে। গ্রামাঞ্চলে পঞ্চায়েত অফিস, ব্লক অফিস এবং মহকুমা অফিসে শুনানি, নথি জমার ব্যবস্থা করতে হবে। একেবারে স্পষ্ট, ঠিক যেভাবে ডিএম এবং ডিজির নাম করে নির্দেশ এসেছিল সুপ্রিম কোর্টে, তা স্মরণ করিয়ে দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন তাদের এই কড়া বার্তায় লিখছে, শহরাঞ্চলে ওয়ার্ড অফিস বা সরকারি ভবনে শুনানির ব্যবস্থা করতে হবে। নিঃসন্দেহে একটার পর একটা পদক্ষেপ, কিন্তু আবার বলছি, আমি বলছি এসআইআর প্রক্রিয়া, তাদের স্বচ্ছতা এবং মানুষের হয়রানি নিয়ে বারবার প্রত্যেক দিন আমরা অনুষ্ঠান করি, কিন্তু পাশাপাশি যে হুলিগানিজম এবং তাতে বিস্ময়করভাবে নিষ্ক্রিয় পুলিশকে দেখা যাচ্ছে, তন্ময়, তার উত্তর সরকারকেই দিতে হবে। নিশ্চিতভাবে সরকার দেবে তার উত্তর। এই মাননীয় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেটা আইনিগত দিক দেখে নিশ্চিতভাবে যা সরকারের পক্ষে করা সেগুলো করা হবে। তবে একটা কথা আগের শোতে বলেছি, বারবার বলছি, সবসময় বলছি, সেটা হচ্ছে এসআইআরকে কেন্দ্র করে। ঠিক, কিন্তু আমি বলছি সরকারি অফিসের নিরাপত্তা রাখার জন্য তো সুপ্রিম কোর্টের নির্দেশের দরকার হয় না, নির্বাচন কমিশনেরও নির্দেশ দরকার হয় না। যে জায়গাগুলোতে সরকারি অফিসারদের হেনস্থা করা হচ্ছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসার। যে সরকারি সম্পত্তি সেটা তোমার আমার ঘরের টাকা, তুমি মনে করো সাধারণ মানুষ আইসির মাথা ফাটিয়ে বিডিও অফিসে আগুন লাগিয়ে দেয়? আমি মনে করি না। হিংসাত্মক আন্দোলনকে সমর্থন করছি না, কোনো হিংসাত্মক ঘটনাকে সমর্থন করছি না, আসবে বলবেন। কিন্তু নির্বাচন কমিশন এবং বিজেপির নেতৃত্ব ক্রমাগত গত 2 মাস ধরে যেভাবে এই এসআইআর কে কেন্দ্র করে মানুষকে উত্তপ্ত করেছে, হেনস্থা করেছে, ফারাক্কার বিধায়ক কবিরুল ইসলাম যেভাবে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিচ্ছে হুলিগানিজমে, কি ব্যবস্থা নিয়েছে পুলিশ? ক্ষোভ যে আসবে এই পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল তারা। এই পরিস্থিতি তৈরি 30 ঘন্টা ধরে বেলডাঙ্গায় সরকারি অফিস ভাঙচুর হয়। উত্তর দিও, আমি দেবেন। আমি এক লাইনে প্রশ্ন করছি, মনিরুল ইসলাম যে কাজটা করেছেন সেটা ঠিক করেছেন না অন্যায়? না, আমি আগের দিনও বলেছি, নিন্দা জানিয়েছি যে ঠিক করে। কথা নিন্দা জানিয়েছো, পুলিশ ব্যবস্থা নেয়নি। এখান থেকেই কথা শুরু। এখানে ভাই জানিয়েছেন তো, আমার কথার টাইম এখান থেকেই তো কথা শুরু, কথা শেষ নয়। যে আপনি জানছেন যে অন্যায় করেছে, কিন্তু ভিডিও এখনো তার বিরুদ্ধে এফআইআরটা করলেন না কেন? যদি একটাই পোস্ট হয়, বাকি সব ল্যাম্প পোস্ট হয়, ভালো যদি অন্যায়টাও মমতা। আশা কর্মীদের দিয়ে যদি না বলি সে অসম্পূর্ণ। মেয়েকে পোলিও ড্রপ ওরাই খাইয়েছে, যত তুমি বড় লোক হও। আমাদের সবার ঘরে যারা পোলিও মুক্ত করেছে ভারতবর্ষ, যে আশাকর্মীরা আজকে এতদিন সরকার কেটে এনেছে, তুমি তাদের টেনে হিজড়ে পুলিশে গাড়িতে তুলছো। আমি একটা প্রশ্ন করি, একটা জায়গায় মহিলা পুলিশ কোথায় ছিল? কিন্তু আশাকর্মীদের কথা যখন হলো, দেখুন আশাকর্মীদের প্রত্যেকটা সভা থেকে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাদের অ্যাড্রেস করতেন, বারবার বলতেন, এই ভাষায় বলতেন, আমার আশার মেয়েরা,
আমার ICDS এর মেয়েরা। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কিন্তু সজলকেও মানতে হবে যে তাদের বেতনও বাড়ে, কিন্তু গত কয়েক মাসের প্রত্যেকটা কর্মসূচিতে যে সংখ্যক আশাকর্মীরা হাজির হচ্ছেন এবং প্রতিবাদে সরব হচ্ছেন এই রাজপথে, তাতে কিন্তু বৈশ্যানন্দাদের রক্তচাপ বাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। দেখুন, দাবির যৌক্তিকতা যদি বলেন 100 বার আছে। আশাকর্মীদের 5,250 টাকা ফিক্স বেতন দেওয়া হয়, বলুন তো আজকের দিনে এই টাকায় কি হয়? 80,000 আশাকর্মীর পরিবারগুলো চলবে কিভাবে? কে তাদের আশা জাগাবে? আমি বলছি আন্দোলন বিরাট মাপে হয়তো হলো, কিন্তু আন্দোলনের আগে শাসক দল কেন বলতে শুরু করলো যে আশাকর্মীদের আন্দোলন সম্পূর্ণ রাজনৈতিক? 5,250 টাকায় আজকের দিনে 2026 সালের আদৌ একটা সংসার চলতে পারে? আমি বলছি এদের বেতন কাঠামোটা দেখুন, তারপরে নিঃসন্দেহে সমালোচনা হবে, বৈশ্যানন্দা করবেন, আপনারা করতে পারেন, কিন্তু দেখুন বেতন কাঠামো কোথায় দাঁড়িয়ে আছে, কিভাবে এই সংসারগুলো চলবে। আমাদের সঙ্গে বসবো বলে কেন এরকম করবে দিদি? আমাদেরকে কেন টাকা দেবে না মাসের পর মাস? আমরা কিভাবে সংসার চলবে? আমরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার গুরুত্বপূর্ণ অংশ যারা, সেই আশাকর্মীরাই আজ চরম নিরাশায়, চরম হতাশায়। মাসে 5,250 টাকা তাদের বেতন। সাধারণ মানুষ ঠিকমতো স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন কিনা, পানীয় জল পরীক্ষা থেকে শুরু করে কোথাও জল জমে রয়েছে কিনা, জমা জলে ডেঙ্গির লার্ভা রয়েছে কিনা, এই সমস্ত কাজ আশাকর্মীদের করতে হয়। পাশাপাশি সদ্যজাত ও মায়ের যত্ন, অন্তঃসত্ত্বার চেক আপ থেকে শুরু করে তাদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া, সন্তান জন্মের পর 45 দিন পর্যন্ত সন্তান ও মা দুজনের খেয়াল, 2 বছর পর্যন্ত শিশুর ভ্যাকসিন ঠিকমতো নেওয়া হচ্ছে কিনা, এগুলোও আশাকর্মীদের কাজের মধ্যে পড়ে। বিনিময়ে মাসে বেতন 5,250 টাকা। এছাড়া গড়ে 2,000 টাকা ইনসেনটিভ মেলে বলে দাবি, কিন্তু আশাকর্মীদের অভিযোগ গত 2 থেকে 4 মাস ইনসেনটিভের টাকা তারা পাচ্ছেন না। এই অভিযোগ সহ একগুচ্ছ দাবি দেওয়া নিয়ে তাদের টানা কর্মবিরতি। বুধবার কর্মবিরতি 30তম দিনে আশাকর্মীদের বিক্ষোভে উত্তাল হলো রাজ্য। আমরা অসম্মানজনক কাজ করব না, সবাইকে সম্মান দিয়ে কথা বলি, সবার সাথে চলবো। আমাদের কাছে আমাদের দাবিটা ওনার মুখ থেকে, সরকারের মুখ থেকে শুনে উনি যা বলবেন আমরা তাই মেনে নেব। এই স্বাস্থ্য ব্যবস্থা, বিশেষত জনস্বাস্থ্য ব্যবস্থার তারা হচ্ছে মেরুদণ্ড। এদের কাজ যদি আজকে দীর্ঘদিন বন্ধ থাকে, জনস্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে, ভেঙে পড়ার মুখে আজকে চলে গেছে এবং অসংখ্য মানুষ কিন্তু মৃত্যু মুখে পতিত হবে। জনস্বাস্থ্য ভেঙে যাচ্ছে। আশাকর্মীদের দাবি ন্যূনতম 15,000 টাকা বেতন দিতে হবে তাদের। কর্মরত অবস্থায় মৃত্যু হলে আশাকর্মীর পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা ও পরিবারের একজনকে চাকরি দিতে হবে। সমস্ত বকেয়া ইনসেনটিভ অবিলম্বে দিতে হবে। কেন্দ্রীয় সরকারের ঘোষিত ইনসেনটিভ দ্রুত কার্যকর করতে হবে। আশাকর্মীদের ওপরে যেভাবে পুলিশ নির্যাতন করছে এটা ভয়ঙ্কর। স্বাস্থ্যমন্ত্রী নাম মমতা ব্যানার্জি, তার ডাকে যাবে আশাকর্মীরা, আবার পুলিশ মন্ত্রী নাম মমতা ব্যানার্জি, সেই পুলিশ জায়গায় জায়গায় বাধা দিচ্ছে। কোথাও যেন মনে হচ্ছে মানুষের কণ্ঠকে রোধ করব, খুশি মতন যা খুশি করবো, কারণ আমরা পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে তাদেরকে লালন পালন করে যত দূর সম্ভব স্বাচ্ছন্দ্য দিয়েছেন, কিন্তু আজকে কেন্দ্রীয় বঞ্চনা 2 লক্ষ কোটি টাকা প্রায় আটকে রেখেছেন। সেই জন্যে তাদেরও বুঝতে হবে রাজ্যের সীমিত আর্থিক অবস্থাতে ইচ্ছে থাকলেও সবকিছু সম্ভব হচ্ছে না। তারা যেন রাজনৈতিক উস্কানিতে পা না দেন। বৃহস্পতিবার রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালনের ঘোষণা করেছে আশাকর্মীদের সংগঠন এবিপি আনন্দ। 2000 আমি এইটুকু বলতে পারি যে এই আশাকর্মীরা আমাদের মা বোনেরা, এদের যে বক্তব্য আছে এটা আজকেও ওদের সেক্রেটারি কথা বলেছে। আমি আপনাকে বলতে দিন, আমি বলছি যে এদের মাইনে নিয়ে কথা আছে। এনারা কিন্তু সবাই স্বাস্থ্যসাথীর যে কার্ড হোল্ডার, তারা সবাই 5 লক্ষ টাকার কাভারেজ পান, এরা লক্ষ্মী ভান্ডার পান। আমি বলছি এদের জন্য স্মার্টফোনের ব্যবস্থা করা হয়েছে এবং নিশ্চয়ই এদের আমাদের রাজ্য সরকার, আরে আপনারা তো অবহেলা করেন, আপনারা তো দেখো, এটা একটা নতুন কিছু আমরা দেখছি না। গত 15 বছর ধরে বাংলা এটাই দেখছি, তুমি যে কোনো ধর্মের নাম করে রাস্তায় নেমে পড়ো,
সে তুমি ত্রিশূল নিয়ে জয় শ্রীরাম বলেই নাও, কি তুমি ওই ওয়াকফের প্রতিবাদ করছি বলে হরগোবিন্দ দাস চন্দন দাসের খুন করতেই নাও? ধর্মের নাম করে তুমি রাস্তায় নেমে পড়ো, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আর তুমি যদি কোনো অধিকার চাইতে রাস্তায় নাও, সে শিক্ষকরা চাকরি হারানোর অধিকার চাইতে, মানে ওই চাকরির দাবিতে হোক, সে তোমার আশাকর্মীরা আজকে হয়ে থাক। আরজি করের আন্দোলন হচ্ছিল আজ থেকে 1.5 বছর আগে, আরজি করে ধর্ষণ করে খুন করার জন্য জেল খাটলো আলটিমেটলি একজন, শাস্তি হলো একজনের। আর বাংলায় 200-র কাছাকাছি মানুষজন শুধুমাত্র আরজি করের প্রতিবাদ করেছে বলে জেল কেটেছে। আরে ভাই আজকে কুণাল ঘোষ বলছেন যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, অতএব আমাদের এটা করতে পারছি না। আচ্ছা, এনাদের দাবি হচ্ছে মানে 3 মাস মাতৃত্বকালীন ছুটি, হ্যাঁ, গর্ভবতী অবস্থা 3 মাস ছুটি, এর জন্য কেন্দ্র সরকারের টাকা লাগে। আজকে যে আন্দোলনের দাবিগুলো ছিল তার মধ্যে একটা দাবি এটাও ছিল যে কেন্দ্র সরকারের যে 2000 টাকা ইনসেন্টিভ কেন বন্ধ হয়ে গেছে। এটাও ছিল যে মোদী সরকার বলো কেন 2000 টাকা করে ইনসেন্টিভ দিচ্ছে না, বন্ধ করে রেখেছে। আরে সেটা তো জবাব দাও। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলি, ও একটা ভালো কথা বললো যে মুর্শিদাবাদে যদি ধর্মীয় টুপি পরে কেউ রাস্তায় নামে অসুবিধা নেই, ত্রিশূল নিয়ে রাস্তায় নামলে কোনো অসুবিধা নেই। আসলে এটা ওদের ব্যালেন্স পলিটিক্স। আপনি আমায় বলুন, আমরা তো ব্যালেন্স পলিটিক্স বলতে দাও। আমি কি ধর্ম পলিটিক্স করব? না যেটা খারাপ সেটা খারাপ, ভালো সেটা ভালো। না ভালো কোন খারাপ? হরগোবিন্দ সম্বন্ধে সে খুন খারাপ, আর আসানসোলে ইমামের ছেলে খুন খারাপ। তোমার কাছে ইমামের ছেলের খুনটা ভালো, আমি তো সেটা বলতে দিতাম। তাদের উকিল সব্যসাচী ভট্টাচার্য হওয়াটা আরো ভালো। না না ফালতু কথা বলো, তাদের উকিল মাঝে কথা বলছো, মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলছো। সুকান্ত মজুমদারের বলেন সব্যসাচী একলাই ওই কথাটা বলো তো, আমি একলাই বলেনি, আমি উত্তরে আমি সুকান্ত মজুমদারের পোস্ট দেখাচ্ছি। আরে ভাই থামো না, সব্যসাচী চ্যানেল, আরে ভাই সুকান্ত মজুমদারের কথা বলতে দিচ্ছে না। সব্যসাচী চ্যানেল আমার দাবিতে না, এটা তুমি অকারো না না, তুমি অ্যাডভান্টেজ নিচ্ছ। আমি যেটা বলা, তুমি খুঁজে পেয়ে দেখি, আমার বক্তব্যটা হচ্ছে পরিষ্কার যে কদিন আগে আমাদের বাংলাদেশের ঘটনার প্রতিবাদে সাধু সন্তরা রাস্তায় নেমে মিছিল করছিল, সেই সাধুদের অবধি মেরে পুলিশ থানায় লকআপে ভরে দিয়েছিল। বেশ কয়েকদিন তারা থানায় ছিল, তখন এরা দেখতে পাই। বেশ এবার দেখতে পাই আমার বলে ইমোশনাল ব্ল্যাকমেল করা হয়। না না, সেমি তোমার ভালোবাসি, তোমার কথা থেমে গেছে। না না, আমি এক সেকেন্ড সুকান্ত মজুমদারের পোস্ট পড়ে শোনাচ্ছি। মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের নৃশংস হত্যাকাণ্ডে যাদের দোষী সাব্যস্ত করা হয়েছে তাদের পরিবারের বক্তব্য এখন স্পষ্ট, এক গভীর রাজনৈতিক চক্রান্তের গন্ধ ভেসে আসছে। সুকান্ত মজুমদারের পোস্ট ফেসবুকে। তাদের দাবি, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সরাসরি নির্দেশে এই ঘটনায় জড়িত তৃণমূলের প্রভাবশালী নেতাদের আড়াল করতে স্থানীয় পুলিশ প্রশাসনকে ব্যবহার করে এদেরকে দোষী সাব্যস্ত করেছে। প্রকৃত দোষীদের বাঁচাতে এলাকার মুসলিম বাসিন্দাদের তুলে এনে বেধড়ক মারধর, হুমকি ও ভয় দেখিয়ে জোর করে অপরাধ স্বীকার করানো হয়েছে। তদন্তের নামে সাজানো হয়েছে এক নাটক, যার মধ্যে লাস্ট লাইনটা হচ্ছে, দোষী সাব্যস্তদের পরিবারের এই বিস্ফোরক বয়ান নতুন করে প্রশ্ন তুলে দিচ্ছে ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশের গ্রেপ্তারি নাটকের উপর। এটা সুকান্ত মজুমদারের পোস্ট। ও কিন্তু এখানে সুকান্ত মজুমদারের পোস্টে একই কথা বলছে বিজেপি। আরে ভাই বিজেপি আর সিপিএম একই কথা বলছে। দুজন মিলে ঠিক করেনি। এটা পরে ভাইরাল করবে। আরে ভাই বলতে তো দেবে। সব্যসাচী যে ইস্যুতে মামলা লড়ছে সেটা তো আমি বলতে তো দেবে। আমার বক্তব্য হচ্ছে তোমাদের আজীবন দল করা। আরে সুকান্ত মজুমদার তো আমাদের আজীবন দল করা লোক নয়। তাহলে উঠে যাবো, একটা কথা বলে উঠে যাবো। আমি বলছি তোমাদের আজীবন দল করা লোকটা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের পাশে কেন? সেই লোকটা ও শুভেন্দু নিজেই আজীবন দেখুন, আমি আবার আশা কর্মীদের আসবো যে গরিব গুরব মহিলারা গেলে তো তৃণমূলকে ভোট দেয়, সত্যিই তো ভোট দেয়। ব্যাস হলো। এরাই লক্ষ্মীর ভান্ডার পেয়ে দিদির জয়ধ্বনি দেন। 80,000 সংখ্যাটাও তো কম নয়। কেন মহিলা ভোট ব্যাংকের একটা বড় অংশকে এইভাবে অকারণে বিরূপ করা হচ্ছে? গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন তো বারবার তুলতে হবে। দেখুন, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিছু মহিলা একজন গণতান্ত্রিক আন্দোলনে যোগ দিতে কলকাতা শহরে আসছেন। তাদের পুলিশ ট্রেন থেকে জোর করে নামিয়ে দিচ্ছেন এবং এটা গতকাল রাত থেকে শুরু হয়েছে। গাড়ি আটকানো হচ্ছে, বাস আটকানো হচ্ছে। কেন এটা হবে?
পুলিশ স্টেট নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো দশকের পর দশক প্রাণের ঝুঁকি নিয়ে মাটি কামড়ে পড়ে থেকে আন্দোলন করে একেবারে রাস্তার আন্দোলন করে উঠে এসেছেন। তার সরকারের পুলিশ এটা কেন করবে? তারা এসে যদি একটা শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক আন্দোলন এই শহরের বুকে করেন এবং তারা এর আগে জানিয়ে করছেন, এরকম নয় যে হঠাৎ করে এসে করছেন, কোনো রকম আইনি প্রশ্ন উঠতে পারে, পুলিশ তাদের এই ধরপাকড় করবে কেন? এবং শুধু আশাকর্মীদের নয়, এই ধরনের আন্দোলনে পুলিশের এই ব্যবহার কেন হবে, কেন এই স্ট্যান্ড হবে, এই প্রশ্ন থাকবে আমাদের। আশাকর্মীদের আশাভঙ্গ আর তাদের ক্ষোভ বিক্ষোভ ঘিরে বুধবার ধুন্ধুমার বাঁধল কলকাতার বিভিন্ন প্রান্তে। রণক্ষেত্রের চেহারা নিল রাজপথ। রাস্তার পিচ খুঁড়ে এখানে বড় বড় লোহার স্তম্ভ, লোহার বিম, সেগুলিকে পিচ খুঁড়ে এখানে মাটিতে গেঁথে দেওয়া হয়েছে, পিচের ভেতরে গেঁথে দেওয়া হয়েছে এবং সেগুলির সঙ্গে পুলিশের যে গার্ডরেল রয়েছে সেই গার্ডরেল ঝালাই করা হয়েছে। এই সংঘাত অবশ্য একদিনের নয়, এ মাসের শুরু থেকেই ক্ষোভের পারদ একটু একটু করে চড়ছিল। 7ই জানুয়ারি আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে স্বাস্থ্য ভবনের সামনে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। সেদিন ন্যূনতম বেতন সহ একগুচ্ছ দাবি নিয়ে বিক্ষোভ দেখান আশাকর্মীরা। বিভিন্ন জায়গায় ডিউটি করিয়েও রাজ্য সরকার উপযুক্ত পারিশ্রমিক দেয় না বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এমনকি রাজ্য সরকার তাদের ইনসেন্টিভ দিচ্ছে না বলেও অভিযোগ করেছিলেন তারা। এই প্রেক্ষিতেই বুধবার ফের স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দেন আশাকর্মীরা। আগামীকাল রাজ্য জুড়ে ধিক্কার দিবসের ডাক দেওয়া হয়েছে আর সমস্ত জায়গাতে ব্লক, জেলা আমাদের নানান ধরনের কর্মসূচি হবে, বিক্ষোভ প্রদর্শন হবে আর কর্মবিরতি চলছে, এটা চলবে। যদিও তৃণমূল আশাকর্মীদের আন্দোলনের নেপথ্যে রাজনৈতিক ইন্ধন দেখছে। এই আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক দল তো অবশ্যই আছে। যে স্থায়ী ভাতা তারা পান সেটা সম্পূর্ণ তো স্টেট কফার থেকে। টাকার অঙ্কটা হচ্ছে 5,250। এত কিছু পাওয়ার পরেও, সরকার দেবার পরেও সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ নেই কেন? সরকার একটি অসভ্য বর্বর সরকার এবং তারা অ্যাপিজমেন্ট পলিটিক্সে বিশ্বাস করে। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে আমরা তাদের এই সমস্ত দাবি দাওয়া সহানুভূতির সাথে বিবেচনা করে দেখব এবং আমরা তাদেরকে আয়ুষ্মান ভারত দেব। আয়ুষ্মান ভারতের মধ্য দিয়ে তারা এই ধরনের অ্যাক্সিডেন্টাল বেনিফিট থেকে শুরু করে সমস্ত বেনিফিট পাবে। বুধবার আশাকর্মীদের 5 জনের প্রতিনিধি দল যায় স্বাস্থ্য ভবনে। ভাতা বৃদ্ধি নিয়ে কোনো আশ্বাস দেওয়া না হলেও সরকার তাদের দাবি বিবেচনা করছে বলে জানিয়েছেন আশাকর্মীরা। সেই সঙ্গে চলতি মাসে আইন অমান্য কর্মসূচি করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। অর্ণব মুখোপাধ্যায়, হিন্দোল দে, সুনীত হালদার, এবিপি আনন্দ। দেখুন, আবার বলছি, 5,250 টাকায় আজকের দিনে এই 2026-এর জানুয়ারি মাসে সংসার চালানো কার্যত অসম্ভব। সুতরাং এদের দিকে, এদের সাধারণ দাবিগুলোর দিকে কেন্দ্র, রাজ্য সবার নজর দেওয়া উচিত। 1, 2 হচ্ছে এই বিষয়ে দাবি তুললেই সেটা ডিএ হতে পারে, সেটা এই সাধারণ কর্মীদের হতে পারে, বারবার টাকার প্রসঙ্গ আসে। কেন্দ্রের টাকা আটকা রাখা, রাজ্য সরকারের অনীহা বলে বিরোধীদের অভিযোগ, সব বুঝলাম। কিন্তু আমাদের দেশে মন্দির বা মসজিদ তৈরির টাকার কোনো অভাব হয় না, বরঞ্চ তা একেবারে বৈভবের শেষ সীমায় পৌঁছে যায়। কিভাবে, কোন জাদুতে? কেন সাধারণ মানুষের প্রতিদিনকার দৈনন্দিন খরচটুকুকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে না অন্তত মন্দির বা মসজিদের থেকে? আমি বলছি, মন্দির বা মসজিদে যাদের অধিষ্ঠান, সেই ঈশ্বর, সেই ভগবান, সেই আল্লাহ বোধহয় তাতে খুশি হবেন। এই কথা এতভাবে বলছি কেন জানেন? তার কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মসজিদ এবং মন্দিরের রাজনীতি ক্রমশ ঝাঁকিয়ে বসছে। মসজিদ এই মন্দির এই গির্জাই হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। মানুষের অন্তরে ডাক শুনেছিলেন কবি, গেয়েছিলেন সাম্যের গান। কিন্তু রবীন্দ্র নজরুলের মাটিতেই আজ ধর্মের রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতি, মেরুকরণের রাজনীতি, হিন্দু মুসলমানের রাজনীতি, মন্দির মসজিদের রাজনীতির রমরমা। উত্তর ভারতের রাজনীতি এখন ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গেও। সব ধর্মেই কিছু গদ্দার থাকে, কিছু কুলাঙ্গার থাকে,
যারা বিজেপির টাকা খেয়ে মিথ্যে প্রচার করে মুসলমানদের মসজিদ করতে বাধা দিচ্ছে, কিন্তু সরকারি টাকায় ভরি ভরি মন্দির হচ্ছে। গত বছর অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। পাল্টা ওই দিনই বহরমপুরে বিজেপি নেতার উদ্যোগে হয়েছে রাম মন্দিরের শিলাপুজো। নিউ টাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী। আর এই আবহেই তৃণমূলের একদা ঘরের লোক হুমায়ুন কবির উস্কে দিয়েছেন এমন এক তত্ত্ব যা এর আগে পশ্চিমবঙ্গে কখনো দেখা যায়নি। তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হিন্দু তোষণের অভিযোগ। শুভেন্দুবাবু যদি হিন্দু হিন্দু করে, মমতা ব্যানার্জি যদি কম্পিটিশন করে সরকারি টাকায় দুর্গায়ন করা, ওধারে জগন্নাথ মন্দির হয়ে গেছে, আবার কার্নিভাল হয়, আবার 1,10,000 করে দুর্গাপুজোর অনুদান সরকারি টাকা থেকে দিতে পারে, আমি তো মোল্লাদের নেতা সাজবই। ওনারা হিন্দুদের নেতা সাজুক, আমি মোল্লাদের নেতা সাজবো। হুমায়ুন কবির যখন এই তত্ত্ব উস্কে দিয়ে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে ধাক্কা দিতে চাইছেন, বিজেপির গলাতেও মেরুকরণের ডাক। লক্ষ্য তৃণমূলকে হারানো। যারা কমিউনিস্ট আছেন তাদের মধ্যে, যারা হিন্দু আছেন তাদের মধ্যে এদের হিন্দুত্ব বেঁচে আছে, তাদেরও বলছি, কংগ্রেসকেও বলছি, এমনকি তৃণমূলের যেসব হিন্দু ভাই বোনরা আছেন যারা দুর্নীতি করেন না, যাদের মধ্যে বিবেক আছে, তাদেরকেও বলছি, আসুন একসাথে এক ছাতার নিচে এসে ভোট করে এই সরকারকে গেট থেকে তাড়াই। মুসলিম তোষণের অভিযোগ খণ্ডন করে হিন্দু ভোট টানতেই এখন মন্দির তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিযোগ করছে বিরোধীরা। কিন্তু প্রশ্ন হলো, এটা কি ঠিক? আর ঠিক যদি হয় তাহলে কি উদ্দেশ্য পূরণ হবে? ধর্ম জিনিসটা আলাদা, রাজনীতি জিনিসটা আলাদা। এটা বিজেপির কালচার যে ধর্ম আর রাজনীতিকে গুলিয়ে দেওয়া, আর বিজেপির কাউন্টার ন্যারেটিভ হচ্ছে হুমায়ুন কবির, আইএসএফ, নওশাদ সিদ্দিকীরা। তো এই দুটোর ক্যারেক্টার এক। বিজেপিকেও যেরকম বাংলার মানুষ বর্জন করেছে, সাম্প্রদায়িক রাজনীতিকে যেরকম বর্জন করে বাংলার মানুষ, একইভাবে হুমায়ুন এবং নওশাদের সাম্প্রদায়িক রাজনীতিও বর্জন করবে। যে যা বলার বলছেন, লক্ষ্য নিজের উদ্দেশ্য পূরণ। কে সফল হলো তা বোঝা যাবে ভোটের ফল বেরোলে। প্রশান্ত অধিকারী ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমরা মানুষের ব্যক্তিগত পরিসরকে শ্রদ্ধা করি। কে কিভাবে বাঁচবেন, কি খাবেন, কি পরবেন, এগুলো একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের স্ত্রী যখন অভিযোগ করেন যে বিধায়ক বেনারসে দ্বিতীয়বার বিয়ে করেছেন ডিভোর্স না করেই, সেই অভিযোগের একটা আইনি তাৎপর্য থাকে। যদিও এই বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে হিরণ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া মেলেনি। যে মুহূর্তে তা পাওয়া যাবে সমানভাবে আপনাদের সামনে রাখবো। বৈশাখের নববসন্তে একা থেকে দোকা হয়েছিলেন দিলীপ ঘোষ। আর এবার বারাণসীর ঘাটে খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিয়ের এই ছবি তোলপাড় ফেলে দিয়েছে পাত্রী ঋতিকা গিরি। সোশ্যাল মিডিয়ায় বরবধূ বেশে হিরণ ও ঋতিকার এই ছবি ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঋতিকার আরও নানা ছবি। যদিও হিরণ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের দাবি, তাকে ডিভোর্স না দিয়ে ঋতিকাকে বিয়ে করেছেন বিজেপি বিধায়ক হিরণ। আমি যেহেতু ওর কোনো প্রোফাইলেই নেই, ব্লক করা আমাকে, আমার এক বন্ধু আমাকে পাঠিয়েছিল স্ক্রিনশট, বলছে এটা কি সত্যি? ওটা দেখার পরেই তারপরে যখন এই দেখলাম ইনবক্স পুরো ভরে যাচ্ছে, সবাই পাঠাচ্ছে, এত অবাক হয়েছি মানসিকভাবে। ওটা দেখেই না আমি ফোনটা বন্ধ করে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। একদিকে ঋতিকা ও হিরণের বিয়ের ছবি নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। কে ঋতিকা, কি করেন, কত বয়স, জানতে উৎসুক জেনজি। আমার তো 2000 সালে বিয়ে, আমি আজও চিনতে পারিনি। একটা মানুষের একটা পার্সোনালিটি এতটাই গোলমেলে। আমার বিয়েটা হয়েছিল 2000 সালে, আমার কাছে সার্টিফিকেট আছে, এখনো ডিভোর্স হয়নি। এরই মধ্যে আরও চাঞ্চল্যকর দাবি করেছেন হিরণ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী। এই আবহেই হিরণ চট্টোপাধ্যায় নতুন স্ত্রী ঋতিকা গিরি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ওকে বিবাহ বিচ্ছেদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। এই বিয়ে আমরা অনেক আগেই করেছি, 5 বছর ধরে আমরা একসঙ্গেই আছি এবং এই বিষয় অনিন্দিতা জানতো। আমার সব অ্যাকাউন্ট পাবলিক ছিল, কোনো কিছুই লুকোনো ছিল না। তাহলে এত বছর তিনি কোথায় ছিলেন? যদি মনে হয় বেআইনি, তাহলে আমার একটাই কথা, ওকে আইনি পদক্ষেপ নিতে বলুন। এরই মধ্যে বুধবার রাতে আনন্দপুর থানায় হিরণ চট্টোপাধ্যায় ও ঋতিকা গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। প্রমাণ করুক না, আমি তো সমস্ত প্রমাণ নিয়ে যে থানায় এসে করে গেলাম, ওকে করতে বলুন। ও
ওর এত সাহস তো একটা এইটুকুনি মেয়ের। মা আমাকে কল করে বললো তুই একবার ফোনটা খুলে দেখ, তোকে কিছু পাঠিয়েছি আমি। তখন ফোন খুলে দেখি বাবার বিয়ের ছবি, আর আমি জানতামও না, মানে আই হ্যাড টু ফাইন্ড আউট থ্রু সোশ্যাল মিডিয়া। হিরণ চট্টোপাধ্যায়কে ফোন করা হলে তার ফোন সুইচড অফ ছিল। হোয়াটসঅ্যাপ মেসেজ করা হলেও উত্তর দেননি তিনি। শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন, বিশ্বজিৎ দাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।